আমি একটা ব্যাপার বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমি যদি আজকে কাজ শেখা বন্ধ করে দিই 2 বছরের মধ্যে আমি মার্কেট আউট হয়ে যাব। এখনকার যেই যুগ মানে 2025 এই সময়ে এসে আপনি যদি আজকে কাজ শেখা বন্ধ করে দেন 6 মাসের মধ্যে আপনি মার্কেট আউট হয়ে যাবেন। কেউ যখন ক্যারিয়ার স্টার্ট করবে তার ফ্রিল্যান্সিং দিয়ে স্টার্ট করা উচিত। ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, ক্লায়েন্টের সাথে মিট আপ করা, ক্লায়েন্টকে ইনফর্ম করা এবং অন টাইমে প্রজেক্ট জমা দেওয়া। কোনো কারণে সে যদি কোনো একটা প্রজেক্ট অন টাইমে জমা না দিতে পারে তাহলে সে নেগেটিভ রেটিং খাবে, যে কারণে তার একটা অভ্যাস তৈরি হবে সবসময় যে আমাকে কাজটা অন টাইমে কমপ্লিট করতে হবে। এই জিনিসগুলো সে ফ্রিল্যান্সিং এ শিখবে। আমি 20,000 টাকা বেতনের একটা চাকরি পাইলেই হবে, কিন্তু সত্যি কথা হয়েছে ওয়েব ডেভেলপমেন্ট এমন একটা সেক্টর, আপনি কাজ পাইলে, আপনি যদি কাজ পেতে থাকেন আপনার মাসে ইনকাম 1 লাখ 1.5 লাখ টাকাও হইতে পারে, কিন্তু আপনি যদি কাজ পারেন আপনি চাইলেও 20,000 টাকা আয় করতে পারবেন না, কারণ এটা সবসময় চেয়ে বেশিই হবে। আর আপনি যদি কাজ না জানেন আপনি চেষ্টা করলেও 2 টাকা আয় করতে পারবেন না। 2 টাকা আয় করাটাও তখন আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমার স্কুল পডকাস্টের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের গেস্ট হিসেবে আছেন আলী হোসেন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া ফাইনালি আপনাকে আমরা পডকাস্টে পেলাম। ভাইয়া প্রথমে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে আপনি ফিজিক্সে পড়েছিলেন, সো ফিজিক্স থেকে আপনি কিভাবে আসলে এই প্রোগ্রামিং সেক্টরে আসলেন আর হচ্ছে এখন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছেন, জার্নিটা যদি একটু বলতেন। আমি ফিজিক্সের স্টুডেন্ট, কিন্তু সবসময় আমি চাইতাম যে পড়াশোনার পাশাপাশি একটা কিছু করব। আচ্ছা। আর আমার পড়াশোনাটা ছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে, তো সেখানে আমি যখন ভর্তি হই এটা অনেকটা পারিপার্শ্বিক চাপ ছিল, যেটা হচ্ছে সবাই সবসময় বলতো যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করা প্লাস ফিজিক্সে পড়াশোনা করার ক্যারিয়ার নেই। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে আমিও যখন নিজে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে ওই সময়টার ঘাটাঘাটিতে রিসার্চে আমি যেটা দেখলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে পড়ে ভালো কিছু করাটা আমার জন্য একটু টাফ। তো তাহলে অল্টারনেটিভ আর কি আছে? আমি ক্যারিয়ার নিয়ে তখন খুব একটা মানে অনেকখানি হতাশ ছিলাম। তো তখন অল্টারনেটিভ খুঁজতে গিয়ে দেখলাম যে অনলাইনে আয় করা যায়। তো সেখানে অনলাইনে আয় করা যায়, সেখানে অনলাইনের আয়ের বিভিন্ন দিকগুলা ঘাটাঘাটি করলাম। তো ওই ঘাটাঘাটি করতে গিয়ে কিছুদিন করেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিছুদিন করেছি গ্রাফিক ডিজাইন, এরপরে এসে প্রথমে কিছুদিন HTML CSS টেমপ্লেট বানাতাম। এরপর আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে আসি। মানে এটা হুট করে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বা এখানে আসিনি, আচ্ছা, এটার একটা জার্নি ছিল আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ওখান থেকে আপনি আস্তে আস্তে হচ্ছে এখন আরো অনেক রিলেটেড কাজ করেন, সাপোজ হচ্ছে HTML CSS থেকে শুরু করে এখন ওয়েব ডেভেলপমেন্টের অন্য সেক্টরে আসছে। তো এই জার্নিটা আপনার কিরকম ছিল যে আপনি ওয়ার্ডপ্রেস থেকে এখন অন্য কাজগুলোও আসলে শিখলেন কখন বা কিভাবে? আমার হচ্ছে একদম প্রথম থেকেই আমার একটা টার্গেট ছিল যে আমি একটা ব্যাপার বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমি যদি আজকে কাজ শেখা বন্ধ করে দিই 2 বছরের মধ্যে আমি মার্কেট আউট হয়ে যাব মোটামুটি। আর এখনকার যেই যুগ মানে 2025 এই সময়ে এসে আপনি যদি আজকে কাজ শেখা বন্ধ করে দেন 6 মাসের মধ্যে আপনি মার্কেট আউট হয়ে যাবেন। কারণ এখন কন্টিনিউয়াসলি নতুন জিনিস শিখতে হয়, এটা একটা রোলার কোস্টার রাইড। তো আমি সব সময় আমার পড়াশোনার পাশে পাশে আমি 1 থেকে 2 ঘন্টা করে সময় রাখতাম নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। যতই আমার কাজের প্রেশার থাকুক, আমার এমনও হয়েছে যে আমার কাজের প্রেশার আছে, আমি কাজ শেখা বাদ দিয়ে মানে করা বাদ দিয়ে কাজ শিখেছি। কারণ আমার টার্গেট ছিল যে হ্যাঁ আমার এখন এই সময়টাতে আমি যা আর্ন করছি মোর দেন এনাফ আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যদি এই আর্নিংটাকে আরো ফোকাস করি, আমি যদি আরো বেশি ট্রাই করি, হয়তো আমার অ্যাকাউন্টে আরো কিছু টাকা যোগ হবে, কিন্তু কিছুদিন পরে ওই টাকাটাই আমাকে ভেঙে ভেঙে খেতে হবে, নতুন করে আর আর্নিং যোগ হবে না। তো সেই জায়গাটাতে আমি সবসময় চেষ্টা করি হচ্ছে নিজের ক্যারিয়ারটাকে আরো বিল্ড করার জন্য, নিজের স্কিল ডেভেলপ করার জন্য, এবং কন্টিনিউয়াসলি আমি সেটা করতে থাকি। আচ্ছা, এটা মানে আমাদের জন্য একটা লার্নিং যে আসলে একটা আলাদা সময় রাখা, স্পেশালি যারা টেক নিয়ে কাজ করে, যে কারণ অনেকেই ভয় পায় আর জাস্ট ভয়টাই পায় আর কিছু করে না। কিন্তু যদি আলাদা সময় রাখা যায় যে অফিসের পর আমি কোনো একটা স্কিল শিখবো যেটা আমার হয়তো 6 মাস পর আমার এটার সাথে হয়তো কাজে দিবে। তো ভাই আপনি তো অনেকদিন ধরে ফ্রিল্যান্সিংও করেছেন। হ্যাঁ, 19 সাল পর্যন্ত। আচ্ছা, তে ফ্রিল্যান্সিং এর জার্নিটা আপনার কেমন ছিল? ফ্রিল্যান্সিং এর জার্নিটা খুবই রোলার কোস্টারের মতো একদম, মানে কখনো খুব পিক থাকে, কখনো একদম ডাউন থাকে। তো ওই সময়টাতে আমি যেটা আমার রিয়েলাইজেশন হলো সেটা হচ্ছে যে আমার পার মান্থ যে আর্নিং আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি সেই সময়টাতে আমি যখন শুরু করি তখন ওডেস্ক ইলেন্স এরকম ওয়েবসাইট ছিল, তো পরে 2টা একত্র হয় আপওয়ার্ক হয়। আচ্ছা। আবার হচ্ছে যে আমি যখন কাজ করতাম তখন guru.com খুব পপুলার ছিল, এখন অতটা পপুলার না। তারপর freelancer.com-এ সেই সময় অনেক প্রজেক্ট আসতো, এখন যেমন এখনো অনেক আসে, কিন্তু এখন ওইটা বেশিরভাগ ইন্ডিয়ানদের দখলে freelancer.com, এবং প্রচুর স্ক্যাম প্রজেক্টও আসে freelancer.com-এ, যেটা নতুনদের জন্য খুঁজে বের করা একটু টাফ। তো সেই জায়গাটাতে আমি যখন ফ্রিল্যান্সিং করতাম, ফাইবারটা তখন নতুন নতুন এক্সপ্লোর হয়েছে।
তো পিপল পার আওয়ার তখন নতুন নতুন, মানে সব মার্কেট প্লেসেই গিগ দিলেই বা জব পোস্ট করলেই মোটামুটি কাজ পাওয়া যেত। ব্যাপারটা অনেকটা এরকম, যদি আপনার ওই কাজটাতে কোয়ালিফিকেশন থাকে, মানে আপনি যদি কোয়ালিটি থাকে আপনি অ্যাপ্লাই করলে কাজ পাবেন। ফাইবার, আপওয়ার্ক, ফাইবার এবং পিপল পার আওয়ারে তো গিগ দিলেই অর্ডার আসতো, এরকম একটা ব্যাপার ছিল ওই সময়টাতে, 14-15 সাল। তো ওই সময়টাতে আমার আর্নিং অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু আমি 17-18 দিকে গিয়ে ফিল করি যে আমার একই সাথে আমি কিন্তু গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আবার ফ্রিল্যান্সিং করতাম, আবার স্কিল ডেভেলপ করতাম, যে কারণে দেখা যেত যে আমার দিনটা কয়েকটা স্লটে ভাগ থাকতো। তো আমি যখন দেখলাম যে ফ্রিল্যান্সিং এর একটা বড় সমস্যা, এটাকে আমি ক্যারিয়ার হিসাবে নিতে পারবো না, সেটা হচ্ছে যে আমার কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্স নেই। হ্যাঁ, আমি রাত্রে 3টা-4টার সময়ও ক্লায়েন্টের সাথে আমার কথা বলতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে। আবার আমি ঘুমাতে গেলাম, সারা রাত কাজ করে সকালে আমি হয়তো 7টায় ঘুমাতে গেছি, 2-3 ঘন্টা ঘুমাবো, এরকম সময়তে দেখা গেল আমি ঘুমাইলাম, এর পরপরই ক্লায়েন্ট হয়তো কোনো একটা মেসেজ করেছে যেটা আমি খেয়াল করি নাই। 3 ঘন্টা পরে আমি উঠে রিপ্লাই দিলাম, লেট রিপ্লাই। হ্যাঁ, আবার হচ্ছে যে রেসপন্স টাইপ কমে যাচ্ছে। ফাইবার তো খুবই স্ট্রিক্ট এই ব্যাপারগুলোতে। আপওয়ার্কে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টরা কথাবার্তা শেষ করে কাজ পাওয়ার পর এরপর সারাদিন যে তাকে আমি এত সাপোর্ট দিলাম, সে দিন শেষে রিভিউ দেওয়ার সময় ভুলে যাবে যে তাকে আমি সাপোর্ট দিয়েছি, সে ওই যে লাস্টে আমি একটা রিপ্লাই দিতে 3 ঘন্টা দেরি করেছি, 5 ঘন্টা দেরি করেছি, এগুলাকে সে খুব ইয়ে করে। তো এর ফলে যেটা হলো, আমি আপনি হয়তো জানেন আমি প্রচুর ঘুরতে পছন্দ করি, এই সুন্দরবন, এই সেন্ট মার্টিন, এই কক্সবাজার, এরকম করি। তো আমি যেখানেই বেড়াতে যাই সাথে করে ল্যাপটপ নিয়ে যাই। তো অনেক সময় হয় যে আপনি আসলে চেক করতে পারবেন না বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, তো মোবাইল থেকে আমি রিপ্লাই দিচ্ছি, আচ্ছা আমি চেক করে জানাচ্ছি, কিন্তু হয়তো গাড়িটা থামলো, এরপর ল্যাপটপটা বের করে চেক করলাম, বা আমি হয়তো একটা জায়গাতে আছি যেখানে ঠিক এই মুহূর্তে ল্যাপটপটা দিয়ে চেক করা যাচ্ছে না, থেমে চেক করলাম। তো এই যে গ্যাপগুলো হচ্ছে, এটাতে দেখলাম যে ক্লায়েন্টরা সন্তুষ্ট না। তাদের কথা হচ্ছে যে ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং তাদেরকে আমি যত ভালো কমিউনিকেটই করি না কেন, তাদের সাথে আমি যত ভালোভাবে মিশি না কেন, দিন শেষে এই ফ্যাক্টরগুলো আমি দেখলাম যে হচ্ছে না, অনেক সমস্যা। এবং এটাকে যদি আমি লং টার্ম চিন্তা করি অ্যাজ এ ক্যারিয়ার, সেক্ষেত্রে যেটা হবে যে আমি খুব বেশি দিন এটা কন্টিনিউ করতে পারবো না। তো তখন আমার ডিসিশন হলো তাহলে আমি কি করব যদি আমি এটা ছেড়ে দেই, কারণ অলরেডি তখন আমি আর গভর্নমেন্ট জব ট্রাই করব না, কারণ হচ্ছে যে ওইখানে অনেকবার ট্রাই করেছি, অনেকবার হয়নি চাকরি, অনেকগুলো চাকরি হবে হবে করে শেষ পর্যন্ত হয়নি। তো এরপর যখন এরকম সিচুয়েশন, এটাকেই আমি ওয়েব ডেভেলপমেন্টটাকেই আমি ক্যারিয়ার হিসেবে নিব, কিন্তু সেটা কিভাবে, এরকম একটা যখন পজিশন আসলো, তখন আমি চিন্তা করলাম যে তাহলে একটু অল্টারনেটিভ খুঁজি। ফ্রিল্যান্সিং যদি আমি না করি তাহলে আর কি করা যায়, কারণ আমি সব সময় প্ল্যান বি রেডি রাখি, এটা আমার একটা অভ্যাস যে কোনো কাজের জন্য। তো সেই সময়টাতে গিয়ে আমি চিন্তা করলাম তাহলে এখন অল্টারনেটিভ কি, দেশীয় মার্কেটগুলোতে জবের কি অপরচুনিটি। তো অনেকগুলো জব সার্কুলার আমি দেখলাম, জবের জন্য অ্যাপ্লাইয়ের আমি চিন্তা করলাম, কিন্তু আমি দেখলাম যে আমি যেভাবে লাইফস্টাইল লিড করছি, প্লাস আমি যেভাবে ট্রাই করছি, যেখানে জবগুলো আসে সেইখানে যে স্যালারিটা অফার করছে প্লাস যে রেসপন্সিবিলিটিস, এটা আমার সাথে যাচ্ছে না। তাহলে অল্টারনেটিভ হচ্ছে তখন রিমোট জব। তো এরপরে গিয়ে রিমোট জবের ব্যাপারটা আমি জানলাম এবং দেখলাম যে দেশে বসেই জব করা যাচ্ছে। তো তখন আমি আস্তে আস্তে ট্রাই করি, এবং এর মধ্যেই আমি যখন এরকম প্ল্যান করছিলাম তখনই আমার আপওয়ার্কের একটা ক্লায়েন্ট আমাকে অফার করলো যে তুমি আমার কোম্পানিতে পার্মানেন্টলি জয়েন করো। তো আমি তখন তার কোম্পানিতে জয়েন করি, এবং ওনার ওখানে আমি 19 থেকে 21 পর্যন্ত ছিলাম। এরপরে হচ্ছে আমি নিজে নিজে জব বের করে করে করেছি এরকম। ফ্রিল্যান্সিং নিয়ে হচ্ছে দুইটা মত দেখা যায়, একটা তো এটা খুব ভালো, আর আরেকটা অনেকেই বলে ইন্ডাস্ট্রিতে যারা এক্সপার্ট, মানে আমি শুনে এসেছি, যে আমিও ফ্রিল্যান্সার না, বাট এটা জানতে চাই যে আসলে অনেকেই বলে যে শুরুর দিকে এটা ভালো অপশন না। এটা আসলে কারণটা কি, মানে আমি নিজেও আসলে জানি না যে এটা মানে বলার কারণটা কি। মানে যারা জুনিয়র, সাপোজ কেউ হচ্ছে গ্রাজুয়েশন শেষ করলো বা সেই স্কিল ডেভেলপমেন্ট শুরু করলো, তার জন্য কি ফ্রিল্যান্সিং ভালো অপশন কিনা? আমি জানি না আপনাকে আসলে যে ভাই এটা বলেছে উনি কোন পার্সপেক্টিভে বলেছে, কিন্তু আমি সবসময় মনে করি যে কেউ যখন ক্যারিয়ার স্টার্ট করবে তার ফ্রিল্যান্সিং দিয়ে স্টার্ট করা উচিত। এটা কেন? কারণ হচ্ছে কি, যখন আমরা স্কিল ডেভেলপ করি সব জায়গাতে আমাদেরকে শেখানো হয় যে তুমি ধরেন একজন মানস্ট্যাক ডেভেলপার হবে, তাকে বলা হয় কি তুমি প্রথমে ডিজাইন শিখবা, ডিজাইনের বেসিকটা, এরপর ওই ডিজাইনটাকে HTML এ কনভার্ট করার জন্য স্ট্রাকচার শিখবা, তারপর CSS শিখবা, কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখবা, যেহেতু মার্নে যাবা সেক্ষেত্রে টেলউইনটা বেটার। তারপরে তুমি জাভাস্ক্রিপ্ট শিখবা খুব ভালোভাবে, জাভাস্ক্রিপ্টের পরে তুমি রিঅ্যাক্টে যাবা, রিঅ্যাক্ট শিখবা, এরপরে তুমি নোড.js শিখবা, মঙ্গো শিখবা, এক্সপ্রেস শিখবা, একটা প্যাটার্ন থাকে। প্যাটার্নটা যখন তার কমপ্লিট হয় বলা হয় তুমি মানস্ট্যাক ডেভেলপার হয়ে গেছো, এবং এরপরে তাকে বলা হয় যে এবার তুমি 3টা 4টা প্রজেক্ট বানাও। সে প্রজেক্ট বানানোর পর সে কনফিডেন্ট ফিল করে যে আমি একজন মানস্ট্যাক ডেভেলপার।
এটা কি হলো, তাকে কেউ একজন শিখিয়ে দিয়েছে বা সে ইউটিউব ভিডিও দেখে বা ইউডেমি কোর্স করে বা যে কোনো ভাবে হোক সেটা কমপ্লিট করেছে, সে নিজেকে বলতে পারছে কি আমি একজন মানসিক ডেভেলপার, কিন্তু তার রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স নাই, আছে কি? নাই। যখন সে ফ্রিল্যান্সিং করবে তখন সে ক্লায়েন্টের সাথে কথা বলবে, এবং ক্লায়েন্টের সাথে কথা বলতে গিয়ে সে বুঝবে যে রাতের বেলা কথা বললেও তাকে গুড নাইট বলা যাবে না, কারণ গুড নাইটে বলা বোঝায় কি কনভারসেশন শেষ, তাই না? সে যখন ক্লায়েন্টের সাথে কথা বলবে তখন সে বুঝবে যে কোনটা সফটলি নেগলেটেবল ওয়ার্ড, কোনটা ক্লায়েন্টকে আমি সরাসরি বলছি যে এই কাজটা আমি করব, কোন কাজটা আমি ক্লায়েন্টকে বলছি আমি জানি আমি কাজটা করব না, আবার আমি চাই না যে সে চলে যাক, এই কাজে আমি তার সাথে থাকছি না, পরের কাজে সে যেন আমাকেই ডিসাইড করে। তো এই বিভিন্ন অ্যাঙ্গেলগুলা সে বুঝবে যখন সে ফ্রিল্যান্সিং করবে। একই সাথে আপনি যখন আপওয়ার্কে কাজ করবেন, আপনি যখন ফাইবারে কাজ করবেন, কাজ নেওয়ার সময় ক্লায়েন্টকে বলতে হয় আমি এই কাজটা 5 দিনে করে দিব, 7 দিনে করে দিব, 10 দিনে করে দিব, এবং ওই টাইমটা মিট করতে হয়। আপনি যদি এটা না মিট করেন তাহলে আপনার হয় লেট ডেলিভারি হবে, অর্ডার ক্যান্সেল হবে, ক্লায়েন্ট আপনাকে নেগেটিভ রেটিং দিবে। একই সাথে ক্লায়েন্টকে ডে টু ডে, আমি এটা 7 দিনের প্রজেক্ট নিয়েছি বলে আজকে কমপ্লিট কাজ নিয়ে 7 দিন ধরে আমি কাজ করে টোরে 7 দিন পরে জমা দিবে, এরকম না। ক্লায়েন্টকে জানাতে হবে আমি কাজটা এতটুকু কমপ্লিট করেছি, তুমি এটার ফিডব্যাক দাও, এটা কেমন হয়েছে। এই যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা হবে কন্টিনিউয়াস, এটা কিন্তু তাকে কেউ শিখিয়ে দিতে হবে না। সে যখন ফ্রিল্যান্সিং করতে যাবে সে নিজে নিজে এই ব্যাপারগুলো এক্সপ্লোর করবে। ক্লায়েন্ট তাকে বারবার মেসেজ করবে এই তোমার এই কাজের কি অবস্থা, কতটুকু হয়েছে, তখন সে আবার তাকে জানাবে, এবং একটা দুইটা ক্লায়েন্টের সাথে কাজ করার পরে সে বুঝবে হ্যাঁ এটা তো একটা ওয়ে, ক্লায়েন্টকে আমাকে ইনফর্ম করতে হবে। এর পরের প্রজেক্টগুলোতে সে নিজেই ক্লায়েন্টকে ইনফর্ম করবে। তো এই যে ব্যাপারগুলো, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, ক্লায়েন্টের সাথে মিট আপ করা, ক্লায়েন্টকে ইনফর্ম করা, এবং অন টাইমে প্রজেক্ট জমা দেওয়া। কোনো কারণে সে যদি কোনো একটা প্রজেক্ট অন টাইমে জমা না দিতে পারে তাহলে সে নেগেটিভ রেটিং খাবে, যে কারণে তার একটা অভ্যাস তৈরি হবে সবসময় যে আমাকে কাজটা অন টাইমে কমপ্লিট করতে হবে। এই জিনিসগুলো সে ফ্রিল্যান্সিংয়ে শিখবে। এরপর সে যখন জবে যাবে তখন কিন্তু এত রেস্ট্রিকশন থাকে না। যেমন আমাদের এখন কি বলা হয়, আমাদের এই পুরো মাসের রেজুলেশন এটা, আমাদের এই কাজগুলো করতে হবে, আমাদের এই ক্লায়েন্টের প্রজেক্টের এই জিনিস আমার করতে হবে, এরকম একটা রেজুলেশন থাকে। কিন্তু আমাদের বলা থাকে না তুমি এতটুকু অংশ এতটুকু সময়ের মধ্যে করে দেবে, এরকম কিছু বলা থাকে না। কিন্তু আমাদের একটা মান্থলি রেজুলেশন থাকে, এবং ইমার্জেন্সি বেসিসে কোনো একটা ক্লায়েন্টের কোনো একটা রিকোয়ারমেন্ট হলে আমরা তখন সাফল করি। এটার প্রায়োরিটি হাই, এটা উপরে যাবে, এটার প্রায়োরিটি লো, এটা ওইটা শেষ করার পর এটা করবো, এরকম। কিন্তু আমরা কিন্তু এখন আর আমাদের কোনো টাইম বাইন্ডিংসটা নাই। কিন্তু ওই যে আমরা শিখে এসেছি ফ্রিল্যান্সিংয়ে যে এই কাজটা আমাদের এত সময়ের মধ্যে করতে হবে, আমরা ওই কাজটা সিরিয়াসলি করি। এবং এই যে লোকগুলো আগে ফ্রিল্যান্সিং করেছে এখন রিমোট জব করছে, ওই যে সিরিয়াসনেসটা থাকার কারণে এরা প্রমোশন বেশি হয়, ক্লায়েন্টদের কাছে এরা পছন্দের হয়। এরা যেহেতু ঘন ঘন ফিডব্যাক দেয়, ক্লায়েন্টকে দিন শেষে বলে যে আমি আজকে সারাদিনে এই কাজ করেছি, আচ্ছা আমি এখানে এই কালারটা এভাবে চেঞ্জ করতে চাচ্ছি, এটা চেঞ্জ করলে মনে হয় যে ইমপ্রেশনটা বাড়বে, কারণ কালার সাইকোলজি একটা ব্যাপার আছে, ফন্ট সাইকোলজি একটা ব্যাপার আছে। তো ক্লায়েন্টকে আমরা যখন এগুলো জানাতে থাকি সব সময়, ক্লায়েন্ট আমি কাজ করি বা না করি, আমি হয়তো ঘুরতে গেলাম কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে ক্লায়েন্টকে একটু এই ব্যাপারটা বলি, এটা মনে হয় প্রজেক্টে এটা এইভাবে করলে মনে হয় ভালো হতো। এই যে আমি ক্লায়েন্টকে সাজেশন দিচ্ছি, ক্লায়েন্ট কি ভাবছে যে সে সবসময় আমার প্রজেক্ট নিয়ে ভাবে। আপনি কাজ করেন বা না করেন, তাকে আপনি সবসময় এই যে ইনফরমেশনটা দিচ্ছেন, এতে সে সবসময় কি ভাববে যে সে আমাকে প্রায়োরিটি দিচ্ছে, আমার প্রজেক্ট নিয়ে সে সবসময় ভাবে। এগুলো এই স্কিলগুলো আসলে একটা লোক ফ্রিল্যান্সিং থেকে শেখায়। এই কারণে আমি সবসময় মনে করি যখনই কেউ তার ক্যারিয়ার বিল্ড করা শুরু করবে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর তার ফ্রিল্যান্সিং করা উচিত। সেক্ষেত্রে তার ক্লায়েন্ট কমিউনিকেশন, অন টাইম প্রজেক্ট ডেলিভারি, প্লাস তার কাজের এক্সপিরিয়েন্স, কারণ সে তখন ভ্যারাইটি বিভিন্ন রকম প্রজেক্টে কাজ করবে, অনেক জিনিসপত্র তার শেখার অপরচুনিটি হবে। মানে এই জন্য ফ্রিল্যান্সিংটা আমি মনে করি নতুনদের জন্য খুব ভালো, মানে একটা এক্সপোজার পেয়ে যাবে, পুরা হচ্ছে কিভাবে কমিউনিকেট করতে হবে, ডেলিভারি দেয়া, মানে একটা জব প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্স থাকলো, মানে সে একদম ফ্রেশার না। এবং একই সাথে তার প্রোফাইলটা সে যখন জব অ্যাপ্লাই সময় দেখাবে যে আমি ফ্রিল্যান্সিং করেছি, তো যেমন আমার রিমোট জব, আমার প্রথম রিমোট জবের সময় আমি আমার ফাইবার প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপওয়ার্ক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি, পিপল পাওয়ার আওয়ারের লিঙ্ক দিয়ে দিয়েছি। সে যখন দেখেছে 3টা মিলায় আমার প্রায় 500+ প্রজেক্ট কমপ্লিট, তখন তো সে অলরেডি জানে যে এই লোকের, আর তখন আমার রেজুমে ম্যাটার করবে না, আমার পোর্টফোলিও ম্যাটার করবে না, এগুলাই আমার ম্যাটার, তাই না? তো এই জায়গাগুলোতেও ফ্রিল্যান্সিং এ এটা খুব মানে খুব ভালো অপরচুনিটি। একটা নতুন লোক সে যদি আগে রিমোট জব করতে চায় বা কোনো একটা জবে যেতে চায়, তাকে রেজুমে বানাতে হবে, পোর্টফোলিও বানাতে হবে। এরপরে সে যখন ওইটা কোম্পানিতে সাবমিট করবে, কোম্পানি কনফিউজ থাকবে সে কি আসলে এই প্রজেক্ট বানাইছে নাকি কারোর থেকে কপি করছে। কিন্তু আপনি যখন আপনার ফাইবার প্রোফাইল দিয়ে দিবেন, আপওয়ার্ক প্রোফাইল দিয়ে দিবেন, সে কিন্তু কনফিডেন্ট না কাজ করছে, একদম আমার সামনে প্রমাণ। তো এই সব কারণে আমার কাছে মনে হয় নতুনদের জন্য স্টার্টিংটা ফ্রিল্যান্সিং দিয়ে করা বেটার। আচ্ছা, হ্যাঁ, ক্লায়েন্ট খোঁজা এটা আসলে অনেকেরই লাগে যারা ফ্রিল্যান্সিং করে, অথবা অনেক কোম্পানিরও লাগে যে আসলে ক্লায়েন্ট পাওয়াটা। আবার অনেকে বলে ক্লায়েন্ট পাওয়াটা এখন চ্যালেঞ্জিং, যেহেতু হচ্ছে অনেক আইটি কোম্পানি। তো ক্লায়েন্ট পাওয়া নিয়ে যদি কিছু স্ট্র্যাটেজি বলতেন।
ক্লায়েন্ট পেতে চাইলে আপনাকে আগে একটু বুঝতে হবে যে আমি আসলে কি ধরনের ক্লায়েন্ট চাই। এই ক্লায়েন্ট পার্সোনাটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন, আপনি যদি কোরাল মাছ ধরতে চান, আপনি পুকুরে যতই জাল ফেলেন, যত কিছুই করেন, লাভ হবে না, তাই না? আবার আপনি যদি মনে করেন যে আমি রুই ধরবো, সেটা আপনি সমুদ্রের মধ্যে পুরো সমুদ্র খুঁজলেও পাবেন না। সিম্পল। আপনাকে ওই ফিলোসফিটা রাখতে হবে। আপনি যদি তিমি ধরতে চান, আপনি কিন্তু সমুদ্রের আশেপাশে ঘুরলে লাভ নেই, আপনাকে গভীর সমুদ্রে যেতে হবে। তো প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে ওইভাবে প্ল্যান করতে হবে। আমি ক্লায়েন্ট ধরতে চাই, এখন হচ্ছে যে আপনাকে একটু বুঝতে হবে, ধরেন আমি একটা ওয়েবসাইট ডেভেলপার, আমার ক্লায়েন্ট লাগবে। তো কারা আমাকে কাদের ওয়েবসাইট দরকার? এখন প্রায় প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট দরকার। আপনার দুইটা অপশন। এক, আমি এমন কোনো একটা কোম্পানিকে ধরবো বা সিইওকে ধরবো, বা সিইওর কাছে যায় যদি বলি আপনার একটা ওয়েবসাইট লাগবে, আমি বানাই দিই, সে তো প্রথমেই বলবে হেই আমার কি এগুলো নিয়ে চিন্তা করি নাকি, তাই না? খুব সিম্পল ব্যাপার। তো একটা কোম্পানির স্ট্রাকচার বুঝে আপনাকে বুঝতে হবে যে এই ওয়েবসাইট বিল্ডিং এর ব্যাপারে আপনি কার সাথে কথা বললে সবচেয়ে ভালো, তাকে আপনাকে রিচ আউট করতে হবে। আবার আপনি যদি মনে করেন যে না আমি কন্টিনিউয়াসলি কাজ পেতে চাই, তখন আপনি কোনো একটা এজেন্সিকে ধরবেন। যে এজেন্সিগুলোর কি হয়, এজেন্সিগুলোর কাছে সবসময় কাজ থাকে, এজেন্সির আলাদা লোক থাকে, এরা বিভিন্ন জায়গা থেকে কাজগুলো নিয়ে আসে, কিন্তু ওরা নিজেরাই কাজগুলো সব করতে পারে না। তখন তারা দেখা যায় যে অনেককে দিয়ে কাজ করায়, রিমোট জব করায় বা তাদের ইন হাউসে কাজ করায়। তো আপনার স্ট্র্যাটেজি হবে দুই রকম। এক, আমি হচ্ছে সরাসরি যার ওয়েবসাইট লাগবে তাকে রিচ আউট করবো, তার থেকে আমি কাজ নিব। দুই, আমি কোনো একটা এজেন্সির কাছে যাব, এবং আমার কাছে সবসময় মনে হয় এজেন্সির কাছে যাওয়াটা বেটার, কারণ এজেন্সির কাছে গেলে আপনার কন্টিনিউয়াস কাজ থাকবে, ওরা মান্থলি বেসিস আপনাকে অনগোয়িং প্রজেক্ট দিবে। কারণ আপনি কোনো একটা ক্লায়েন্টের কাছে গিয়ে, ধরেন আমি আপনাকে রিচ আউট করলাম, ভাই আপনাকে একটা ওয়েবসাইট লাগবে, আপনি বললেন হ্যাঁ লাগবে, তো আপনার সাথে আমি কাজ করলাম, অনেক ভালো অ্যামাউন্টের আপনি একটা প্রজেক্ট আমাকে দিলেন, আমি কমপ্লিট করে দেওয়ার পরে আমার কিন্তু আবার জিরো থেকে শুরু করতে হবে। আমি যখন কোনো একটা এজেন্সির কাছে গেলাম, তার সাথে আমি 2-4টা প্রজেক্ট করার পরে একটা ট্রাস্ট বিল্ড হয়ে গেল, সেও অল্টারনেটিভ খুঁজবে না, আমারও অল্টারনেটিভ খুঁজতে হবে না, উইন উইন সিচুয়েশন। তো এভাবে যখন কেউ টার্গেট করবে, আমার মনে হয় যে তার ক্লায়েন্ট খোঁজা খুব একটা টাফ হবে না। তবে ক্লায়েন্ট পাওয়ার পরে, যেটা আপনি অলরেডি শেয়ার করেছেন যে আসলে ক্লায়েন্টকে খুশি করে একটু টাফ, হ্যাঁ, বাট যারা এখন ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছে তাদের জন্য যদি কিছু সাজেশন দিতেন যে জাস্ট কিছু প্রিন্সিপাল ফলো করলে হয়তো ক্লায়েন্ট হ্যাপি থাকবে, তো সেগুলো কি হতে পারে? সবসময় আমার মনে হয় যে ওভার ডেলিভারিটা বেটার। আচ্ছা, মোর দ্যান এক্সপেকটেশন। হ্যাঁ, যেমন ধরেন আপনি ক্লায়েন্টকে একটা কাজ নেওয়ার সময় আপনি ক্লায়েন্টকে বললেন, আপনি দেখলেন, যেটা আমার স্ট্র্যাটেজি, আমি সবসময় যেটা করি, একটা ওয়েবসাইট দেখার পর আমার যদি মনে হয় এটা আমি 5 দিনে করতে পারবো, আমার ফ্রিল্যান্সিং টাইমে আমি ক্লায়েন্টকে বলতাম আমি এটা 7 দিনে করে দিব। আচ্ছা, কিন্তু আমি কাজটা নেওয়ার পরে এমনভাবে ট্রাই করতাম যেন আমি এটা 4 দিনে কমপ্লিট করতে পারি। ওকে। কমপ্লিট করার পর আমি 4 দিন, চতুর্থ দিনে ক্লায়েন্টকে বলতাম কাজ কমপ্লিট দেখো। সে তো প্রথমে বিশ্বাস করতে পারতো না, তুমি 4 দিনে কমপ্লিট করে ফেলছো। এরপরে যদি কোনো রিভিউ লাগে, রেটিং লাগে, বা কোনো রিভিউ দরকার হয়, বা কোনো রিভিশন দরকার হয়, বা কোনো মডিফিকেশন দরকার হয়, সেগুলো দেওয়ার পর আমি 5ম দিনের মধ্যে এটা কাজ কমপ্লিট। তো এরকম স্ট্র্যাটেজিতে যখন আপনি কাজ করবেন, তখন দেখা যাবে যে ক্লায়েন্ট সবসময় স্যাটিসফাইড থাকবে। ক্লায়েন্টকে আপনি 7 দিন টাইম দিয়ে যদি 9 দিনে কমপ্লিট করেন, সে কখনোই হ্যাপি হবে না। কিন্তু 7 দিনের কথা বলে আপনি 5 দিনে কমপ্লিট করেন, সে হ্যাপি হবে। আমি জানি আমি এটা 5 দিনে করতে পারবো, আমি ক্লায়েন্টের থেকে সময় বাড়িয়ে নিলাম 7 দিন। আমি তাকে বলি নাই আমি এটা 5 দিনে পারবো, আমি তাকে বলেছি আমি এটা 7 দিনে করবো। কিন্তু আমি তাকে বোঝাবো যে আমি খুব সিরিয়াস, আমি তোমার প্রজেক্ট নিয়ে অনেক সিরিয়াস, আমি খুব চাই তুমি তাড়াতাড়ি প্রজেক্টটা কমপ্লিট হোক, এবং আমি এটা 5 দিনে করে দিলাম। এই 5 দিনে আমি তাকে ইনফর্ম করতে থাকবো আমি এটাতে এই কাজ করেছি, এটা এভাবে করলে ভালো হয় কিনা, ডিজাইনের এই জায়গাটাতে ইমপ্রুভ করলে কেমন হয়, বা এই ডিজাইনটা এরকম না হয় এরকম হতে পারতো, বা এই ডিজাইনটা এটা ঠিক আছে কিন্তু আমি এটা আমি যে টেকনোলজিতে করতে যাচ্ছি সেটাতে এটা এভাবে হচ্ছে না, এটাকে আরেকটু মডিফাই করা লাগবে। এরকম অনেক সিনারিও আসে। তো এগুলো ব্যাপারে ক্লায়েন্টকে সবসময় ইনফর্ম করা, এটা একটা ব্যাপার। সেকেন্ড, ক্লায়েন্টকে এক্সট্রা কিছু দেওয়া। যেমন আমি যখন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে ফ্রিল্যান্সিং করতাম, আমি সবসময় একটা এক্সট্রা অফার দিতাম, সেটা হচ্ছে আই উইল সেন্ড ইউ এ হেল্প ভিডিও। এই হেল্প ভিডিওটা কেন, যখন কোনো একটা ওয়েবসাইট বানানো হয়, ওয়ার্ডপ্রেসে বানানোর পরেও এটার কাস্টম যখন থিম প্যালেট থাকে, এটার কাস্টমাইজেশন অনেক কিছু ক্লায়েন্টরা অনেক সময় বোঝে না। তো আমি একটা হেল্প ভিডিও বানাতাম, সেখানে প্রথমেই বলতাম তুমি আইফোন দিয়ে একটা ছবি তুলছো, সেটা সরাসরি ওয়েবসাইটে আপলোড দিবা, তোমার ওয়েবসাইট অনেক স্লো হয়ে যাবে। এই ওয়েবসাইটটাকে তুমি আগে দেখো, এখানে 600 বাই 600 পিক্সেলের ইমেজ হয়,
তুমি ওটা ক্যানভাতে বা ফটোশপে এটা 600x600 করে নিবা, তুমি অপটিমাইজিলাতে যাই ইমেজটাকে আপলোড দিবা, আপলোড দিলে ইমেজটা অপটিমাইজড হয়ে যাবে, সেটা তখন 15 মেগাবাইট 15 কিলোবাইট 20 কিলোবাইটের একটা ইমেজ হবে। তুমি সেই ইমেজটা তোমার ওয়েবসাইটে আপলোড দিবা, তোমার ওয়েবসাইটে ইমেজটা পারফেক্ট হবে। আমি তাকে দেখাই দিই যে তুমি ওই ইমেজটা আপলোড করার সময় ট্যাগগুলো ঠিকভাবে দিবা, অল্টারনেটিভ টেক্সটগুলো ঠিকভাবে দিবা, তাহলে এটা এসিও অপটিমাইজড ইমেজ হবে, যাতে সার্চ ইঞ্জিনে সার্চ দিলেও সেখানে তোমার ইমেজটা আসে এবং সেখান থেকে তুমি কিছু এক্সট্রা ট্রাফিক পাও। তুমি সবসময় ইওস্ট এসিওটা ব্যবহার করবা, ইওস্ট এসিওতে কী কী ফিচার আছে দেখবা, অল ইন অল এসিও মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু প্রজেক্টে অল ইন ওয়ানটা খুব ভালো কাজ করে, কিছু কিছু প্রজেক্টে হচ্ছে ইওস্ট এসিও ভালো কাজ করে। তো আমি তাকে এটা দেখিয়ে দিই, একই সাথে আমি তাকে বলে দিই যে এই ওয়েবসাইটের তোমার কোন সেটিংটা কোথায় আছে, এবং ভিডিও শেষে আমি বলে দিই, আমি বিশ্বাস করি তুমি যদি আমার ভিডিওটা ভালো করে দেখো, তোমার ওয়েবসাইটের বেসিক যত মডিফিকেশন এগুলোর জন্য তোমার কোনো ডেভেলপার হায়ার করা লাগবে না। সে চিন্তা করে দেখে, আরে আমি একটা মিনিমাম ডেভেলপার হায়ার করতে গেলেও $20-50 দিতে হইতো, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার ওই নলেজটা আছে, আমার আর লাগবে না। সে তখন রেটিং দেওয়ার সময় ইচ্ছা করলেও 4 স্টার দিতে পারবে না, 5 স্টার দিতে হবে। সে তখন থ্যাঙ্কস, গুড ওয়ার্ক এগুলো না বলে তখন বলতে হবে হাইলি রিকমেন্ডেড দিস সেলার। কেন? কারণ হচ্ছে আমি যে তাকে এক্সট্রা ডেলিভারি দিলাম, ওই যে একটা 20 মিনিটের ভিডিও আমি তাকে দিলাম, 10 মিনিটের ভিডিও দিলাম উইথ প্রজেক্ট। এভাবে আমরা যদি এক্সট্রা কিছু দেই, আমার কিন্তু যে জায়গাটা আমি ওয়েব ডেভেলপমেন্ট করি, আমি চাইলেও ক্লায়েন্টকে অনেক বেশি এক্সট্রা জিনিস দিতে পারছি না, কিন্তু এই জিনিসটা আমি দিতে পারি, তাই না? ক্লায়েন্টকে আমি 7 দিনের কাজ 5 দিনে কমপ্লিট করে দিতে পারি। এই কাজগুলো যখন আমরা করি তখন ক্লায়েন্টরা অটোমেটিক হ্যাপি হয়ে যায়। এরকম আপনাকে একটু আপনার সিনারিওটা বুঝতে হবে। যেমন আমার একটা রিসেন্ট প্রজেক্টে, আমাদের কোম্পানির প্রজেক্টেই আমি, সে হচ্ছে একজন লয়ার, তো সে চাচ্ছিল যে তার অফিসের কিছু ভিডিও মানে সে থাকবে, সে কাজ করতেছে, সে চলতেছে ফিরতেছে এরকম। তো পরে আমাকে বলার পর আমি বলছি আপনি রেকর্ড করছেন, মানে ওই ক্লায়েন্টের থ্রুতে ওনার সাথে আমাদের যে জুম মিটিং, সেখানে আমি বললাম যে আপনার এই ভিডিওগুলো আপনি খুব সম্ভবত আইফোনে রেকর্ড করেছেন, আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি একজন সিনেমাটোগ্রাফারকে হায়ার করেন, তাকে দিয়ে আপনি রেকর্ডিং করান ভিডিওটা, রেকর্ডিংয়ের যে ফুটেজগুলো সেগুলো আপনি আমাকে দিয়ে দিবেন, আমি এডিট করে দিব। তো এর ফলে যেটা হবে, আপনার যে ভিডিওতে মানে ওনার টার্গেট হচ্ছে ওয়েবসাইট ওপেন হওয়ার পর প্রথম যে ভিডিওটা, সেখানে সে ভিডিও দেখাবে, কোনো স্লাইডার না, একটা ভিডিও থাকবে, ভিডিওর মধ্যে সে কাজ করতেছে, সে অফিস থেকে নেমে যাচ্ছে, সে মানে কি বলে হাইকোর্টের মধ্যে কথা বলছে, এরকম কিছু কিছু ফুটেজ নিয়ে একটা ছোট্ট 15 থেকে 20 সেকেন্ডের একটা ইন্ট্রো থাকবে। তো আমি ওনাকে বললাম আপনি এরকম করেন, সে এটা করানোর পর আমি ওইটা এডিট করে দিলাম। এডিট করে দেওয়ার পরে হালকা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি হচ্ছে অ্যানভাটো মার্কেট প্লেস থেকে একটা অডিও পারচেস করে সেটাকে আমি দিয়ে দিলাম, এবং আমি বললাম যে এটা আমি পারচেস করে নিয়েছি, এই ব্যাপার। সে ওইটার জন্য এক্সট্রা $1500 দিয়েছে, কিন্তু আমার ওইখানে সাবস্ক্রিপশন ফ্রি হচ্ছে মনে হয় $29 না কত, আমার মনে নেই। অ্যানভাটো মার্কেট প্লেসের সাবস্ক্রিপশন কত, আমি তো 1 বছরের জন্য কিনি। তো যাই হোক, তো এটা যখন আপনার হবে, আমি কিন্তু ক্লায়েন্টকে খুব বেশি অফার করি নাই, কিন্তু যখন আপনি এরকম করে বলে দিবেন স্পেসিফিক করে যে এই কাজটা আপনি এভাবে করলে এটা আরো ভালো আউটপুট আসবে, এবং সে দিন শেষে যখন হ্যাপি তখন এরকম। তো আপনার অপরচুনিটি, আপনি ঠিক যেখানে কাজ করছেন সেখানে আপনার কি কি এক্সট্রা দেওয়ার সুযোগ আছে এগুলো একটু বের করে সেটা যদি আপনি ক্লায়েন্টকে দেন, অবশ্যই এটা খুব। পার্সোনালি একটা চ্যালেঞ্জ ফেস করেছি, সেটা হচ্ছে ক্লায়েন্টস অনেক সময় রিকোয়ারমেন্টটা বারবার চেঞ্জ করতে চায়। তো এইটা আপনি কিভাবে হ্যান্ডেল করতে, কারণ আসলে এটাও নর্মাল যে ক্লায়েন্টরা আসলে বুঝবে না, কিন্তু আবার যদি খুব বেশি রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে থাকে তাহলে দেখা গেল আপনার যে এস্টিমেশন ছিল, কস্ট এস্টিমেশন হোক, টাইম এস্টিমেশন হোক, সেটা আপনি আর মিট করতে পারবেন না। তো এইরকম ক্লায়েন্টকে আপনি কিভাবে ডিল করেন? এই কারণেই আমি তো আর আগে থেকে বুঝতে পারি না যে কোন ক্লায়েন্ট এরকম চেঞ্জ করবে বা কোন ক্লায়েন্ট করবে না। এই কারণে কাজ নেওয়ার সময় আমি ক্লায়েন্টকে বলে দিই যে তোমার এই ডিজাইন আপডেট, এই জিনিসের জন্য এটা প্রাইস, তুমি যদি এটার পরে কোনো মডিফিকেশন করো, মডিফিকেশনের উপর ভিত্তি করে প্রাইস বাড়বে। এটা ডে ওয়ানেই বলে দিই। একই সাথে আমি ক্লায়েন্টকে হচ্ছে যে যখন সে কোনো কিছু মডিফাই করতে চায় সেটা তো বলে দেয়, এবং আমি যে ক্লায়েন্টকে একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়ার পর আমি বলি না যে তোমার এই ওয়েবসাইটে যত রকম চেঞ্জ থাকবে সেটা তুমি অটোমেটিক করতে পারবা এবং আমি তোমাকে হেল্প করব, সেখানেও বলা থাকে যদি তুমি ডিজাইন চেঞ্জ করো তাহলে প্রাইস মে ভ্যারি। হ্যাঁ, তো এগুলো যখন আপনি বলে দিবেন তখন সে নিজেই চিন্তা করবে, হ্যাঁ আমি যদি এটা চেঞ্জ করতে চাই সে তো আমার থেকে প্রাইস বেশি নিবে, কারণ আমার অলরেডি বলা আছে। তো তখন হচ্ছে এগুলো নিয়ে খুব একটা সমস্যা হয় না, কিন্তু আপনি যদি এগুলো ক্লিয়ার না করেন প্রথমে, তখন আস্তে আস্তে আসতেই থাকে, তখন প্রচুর ভুগতে হবে। আমার ফাইবারে একটা হয়েছিল এরকম, একটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, সে মানে আমার পুরো লাইফ হেল করে দেওয়ার মতো অবস্থা করে ফেলছিল। ওই সময় আমার একই সাথে খুব সম্ভবত 15টা অর্ডার ছিল, আমার প্রত্যেকটা প্রজেক্ট খুব স্মুথলি চলছিল। মাঝখান থেকে তার প্রজেক্ট কমপ্লিট করে দেওয়ার পর এটা একটু ঠিক করো, ওইটা একটু ঠিক করো, এটা এরকম হবে, ওইটা এরকম হবে। আমি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে দেখাই দিলাম যে আমার সাথে আগেই কথা ছিল এরকম যে ডিজাইন চেঞ্জ করলে প্রাইস চেঞ্জ হবে। সুতরাং তোমার এই ফুল ডিজাইনের জন্য ওই প্রজেক্টটা ছিল খুব সম্ভবত 650, আমি ওনাকে এক্সট্রা করে আরো $800 অফার পাঠাই। আচ্ছা,
তো উনি ওটা দেখার পরে বলছে আচ্ছা ঠিক আছে, এটা এখানে যেখানে আছে এখানে তুমি ক্লোজ করো। পরে সে 5 স্টার রেটিং দিয়ে জাস্ট থ্যাংক ইউ, আর কিছু বলে নাই, কারণ আমি বুঝতে পারছি যে সে আসলে এখন ভোগাবে। তো আমি তাকে একদম প্রথমেই সুন্দর করে বলে দিচ্ছি দেখেন এই অবস্থা, মানে সে আমাকে প্রচুর ভোগাইছে। ছোট ছোট অনেক এডিট করানোর পরে একটা সময় আমি দেখলাম যে সে ফুল ডিজাইনটাই প্রায় চেঞ্জ করে ফেলছে যাচ্ছে। তখন আমি এরকম করে বললাম। একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করলাম, সে তো মানে প্রথমে একটা ওয়েবসাইট, মানে বেসিক ওয়েবসাইট, HTML ওয়েবসাইট, HTML CSS জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে বেসিক একটা ওয়েবসাইট। তারা হচ্ছে IPL এর বেটিং, IPL এর যে ওয়েবসাইট হয় যেখানে IPL এর সব ইনফরমেশনগুলো থাকে এবং একদম লাইভ তার ডেটাগুলো আসতে থাকবে IPL এর, এরকম একটা ওয়েবসাইট। তো সেখানে সে একটু পরপর ডিজাইন চেঞ্জ করছে, একটু পরপর ডিজাইন চেঞ্জ করছে, একটু পরপর সে ফিচার অ্যাড করতেছে, একটু পরে বলতেছে আমাদের এখানে একটা স্ক্রল বার যাবে যেখানে কন্টিনিউয়াসলি লেটেস্ট খেলোয়াড়দের ইনফরমেশনগুলো যাবে, ESPN এ যেরকম যায়। তো এরকম করতে করতে পরে আমি একটা সময় বলতেছি আপনি এত ডিজাইন চেঞ্জ করতেছেন, এটা তো হবে না, এই প্রাইসের মধ্যে এর থেকে বেশি যাওয়া সম্ভব না। এরপর সে 2 স্টার রেটিং দিয়ে বললো যে তুমি যদি আমার বাকি কাজগুলো করে দাও তাহলে তোমার আমি 5 স্টার দিব। এরপর আমি বাকি কাজটা করে দিলাম, কিন্তু তারপরে সে আমাকে 5 স্টার দেয়নি। এরপর ওই দিনের পর থেকে আমি কোনো ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজ করি না আর কি, একদম স্ট্রিক্টলি। মানে এর আগে অনেকগুলো বাজে এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু ওই দিনকার এক্সপিরিয়েন্সের পরে আমি আর ইন্ডিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করি না। তো এরকম আপনার মাঝে মাঝে এরকম সিনারিও আসবে, এমন না যে আসবে না, আসবে এরকম আর কি। ওকে ভাই, আপনি তো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, তো 2025 সালে এসে যারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছে তাদেরকে আপনি কি বলবেন? কারণ হচ্ছে অনেকেই বলে যে এখন আসলে মার্কেটে ঢোকাটা একটু টাফ, আবার অনেক জুনিয়ররাও বলে যে আসলে অনেকদিন ধরে ট্রাই করছি বাট কোনো জব পাচ্ছি না। অনেকেই ট্রাই করছে, সিভি একটা পোস্টের জন্য অনেক অ্যাপ্লাই করা হচ্ছে। তো এখন যারা ফ্রেশার একদম শিখতে যাচ্ছে তাদেরকে আসলে আসা উচিত, মানে কি করা উচিত? অনেকে হতাশ হয়ে যায় পরে এসে। আসলে আমি যদি একটু অন্যভাবে এটা রিপ্লাই দিই, সরাসরি রিপ্লাই দিচ্ছি, আগে একটু অন্য রিপ্লাই দিই। সেটা হচ্ছে আমাদের দেশে এখন সবচেয়ে বেশি জবের ক্ষেত্রে হাইপ কোনটার? ওয়েব ডেভেলপমেন্টই বলা যায়। জব, জবের ক্ষেত্রে গভর্নমেন্ট জব, হ্যাঁ হ্যাঁ, কোনটার হাইপ সবচেয়ে বেশি? গভর্নমেন্ট জবের ক্ষেত্রে জবের মধ্যে সবচেয়ে বেশি হাইপ গভর্নমেন্ট জবের। গভর্নমেন্ট জবের মধ্যে সবচেয়ে বেশি হাইপ BCS এর। হ্যাঁ হ্যাঁ। BCS এ অ্যাপ্লাই করে কত মানুষ, আইডিয়া আছে কোনো? আমি করিনি আপাতত। আমরা যখন অ্যাপ্লাই করতাম 3.5 লাখ 4 লাখ অ্যাপ্লাই করতো, পোস্ট থাকতো 1800 থেকে 2000। হ্যাঁ হ্যাঁ। কতটা কম্পিটিটিভ জাস্ট একবার চিন্তা করেন। এবং সেখানে প্রিলিমিনারি পাস করাটাই হচ্ছে যে ভয়ঙ্কর অবস্থা, রিটেন পরীক্ষা পাস করা আরো ভয়ঙ্কর, মানে এরপরে আবার ভাইবা দিতে হয়, ভাইবা পাস করা তো আরো ভয়ঙ্কর। মানে যেখানে এত মানুষজন থাকে, এতগুলা এক্সপার্ট থাকে, ওদের সাইকোলজি থাকে আপনাকে এমন ভাবে উল্টে পাল্টাই দিবে, মানে এমন একটা প্রশ্ন করবে যাতে মাথার মধ্যে সব কথা উল্টে গোলায় পালায় যায়, এরকম অবস্থা করবে। এর জন্য প্রতি বছর কত মানুষ মানে বছরের পর বছর সে ট্রাই করতে থাকে। কেউ কি কখনো বলছে BCS খারাপ, BCS এ যাবো না, এত কষ্ট BCS দিব না? খুব কম। বেশিরভাগ মানুষের কিন্তু এরপরও স্বপ্ন থাকে আমি BCS ক্যাডার হতে চাই, এটা ধরেই নেয় যে এটা কষ্ট আছে জেনে তারপরে সেখানে যায়। আমি বলবো ওয়েব ডেভেলপমেন্ট এটা সহজ ব্যাপার না, এটা ছেলের হাতের মোয়া না। আপনি এখানে আসবেন, এখানে আপনাকে ওই মেন্টালিটিটা নিয়ে আসতে হবে যে এটা কঠিন, আমাকে এটা অ্যাচিভ করতে হবে। আমি যদি এটা অ্যাচিভ করতে পারি তাহলে ভালো করবো। এখন কতটা ভালো করবেন এই ব্যাপারটা জানার জন্য আপনি salary.com এ যাবেন, indeed.com এ যাবেন, glassdoor.com এ যাবেন। এসব ওইখানে গিয়ে আপনি যখন আপনার স্পেসিফিক জব টাইটেলটা লিখবেন, আমি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হতে চাই, আমি ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার হতে চাই, আমি লারাভেল ডেভেলপার হতে চাই, আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চাই, আমি মার্নস্ট্যাক ডেভেলপার হতে চাই, আমি মিনস্ট্যাক ডেভেলপার হতে চাই, ওই ডেভেলপার টাইটেলটা দিলে আপনি দেখবেন ইন্টারন্যাশনালি কত স্যালারি হয়। আচ্ছা, হ্যাঁ, এবং ওই স্যালারিটা আপনি অ্যাচিভ করতে পারবেন। বাংলাদেশে বসে একটা ছেলে যদি 1 লাখ 2 লাখ টাকা স্যালারি পায়, আপনার কোনো জবেই সেটা পাবে না, না হোক সরকারি হোক বেসরকারি, পাবে না। কিন্তু ওই টাকাটা আয় করার জন্য আপনার ওই লেভেল স্কিল লাগবে, ওই লেভেলের ডেডিকেশন লাগবে, ওই লেভেলের হার্ডওয়ার্ক লাগবে, ওই লেভেলের আমি কি বলবো আপনার ওই লেভেলের চেষ্টাটা থাকতে হবে, সবকিছুর সংমিশ্রণ থাকতে হবে। যদি ওটা না থাকে তাহলে আপনি পারবেন না। কেউ যদি মনে করে যে 2 মাসের একটা কোর্স করে 6 মাসের একটা কোর্স করেই আমি অনেক ভালো কিছু করে ফেলবো, এগুলো রেস্ট দিয়ে ভাই, আমার নিজেরই ডাকের অবস্থা ভালো না। আমার হচ্ছে একটু বেশি কথা বললে না খুব চুলকেতে থাকে আর কি। হ্যাঁ, ওটা করবেন। আমি কালকে এই জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে পারি, আর পানি নেই। তো এখন কেউ যদি মনে করে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখেই 2 মাসের একটা কোর্স করে, 3 মাসের একটা কোর্স করে, 5 মাসের 6 মাসের কোনো একটা কোর্স কমপ্লিট করেই আমি এরকম একটা জব পেয়ে যাব, হ্যাঁ, তাইলে হবে না। অনেকে আমাকে বিভিন্ন সময় মেসেজ করে, ভাই আমি 20,000 টাকা বেতনের একটা চাকরি পাইলেই হবে। কিন্তু সত্যি কথা হয়েছে, ওয়েব ডেভেলপমেন্ট এমন একটা সেক্টর, আপনি কাজ পাইলে, আপনি যদি কাজ পেতে থাকেন, আপনার মাসে ইনকাম 1 লাখ 1.5 লাখ টাকাও হইতে পারে, 50,000 60,000 1 লাখ। কিন্তু আপনি যদি কাজ পারেন, আপনি চাইলেও 20,000 টাকা আয় করতে পারবেন না।
মানে এটা সবসময় চেয়ে বেশিই হবে। আর আপনি যদি কাজ না জানেন, আপনি চেষ্টা করলেও 2 টাকা আয় করতে পারবেন না। 2 টাকা আয় করাটাও তখন আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। সেই জন্য এখানে স্কিল ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট। আপনি কত ভালো কাজ শিখলেন সেটা ইম্পর্টেন্ট। এবং 2025-এ এসে আমাদের বিগিনার যারা থাকবে, যারা বেসিক কাজ জানবে, এদের জন্য টাফ হয়ে যাবে অনেক বেশি, কারণ বেসিক কাজগুলো এখন এআই টুলগুলো খুব সহজে করে ফেলতে পারে। এবং প্রায় সব ধরনের সেক্টরেই এখন এআই এর ছাপ আছে। আপনি যে কোনো সেক্টরে যান, ইম্প্যাক্ট রাখতেছে এআই। ইম্প্যাক্ট রাখতেছে। তো সেক্ষেত্রে আপনাকে ওই জায়গাটা রেডি করতে হবে যে আমি এই কাজটা করব, তাহলে এই কাজের জন্য আমার আসলে কি কি জিনিস শেখা লাগবে, এবং আমাকে ওই লেভেলের রোড ম্যাপ তৈরি করে একদম বুলেট প্রুফ প্ল্যান করে তারপর আগাইতে হবে। জাস্ট আমি 6 মাসের একটা কোর্স করে ফেলেছি, এটা আমি একদম বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গা থেকে কোর্স করলাম, তার মানেই যে আমি একটা ভালো জব পেয়ে যাবো, এরকম না। আমার মনে হয় আপনি যেটা বললেন সেটা একটা আসলে খুবই রেলিভেন্ট, কারণ হচ্ছে অন্য জায়গায় হয়তো একটা জব ট্রাই করার আগে ধরেই নেয় যে এটা চ্যালেঞ্জিং, কারণ স্যালারিটাও তো দেখছে ওকে দিস অ্যামাউন্ট অফ স্যালারি, কিন্তু আসলে সে জানে এটা চ্যালেঞ্জিং, আর সেজন্য সে 6 মাস বা গিভ আপ করে না, সে জানে আসলে এটাতে 1 বছরই লাগার কথা। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা আসলে অনেকে মেন্টালিটি হয়ে গেছে, হয়তো কোথাও দেখেছে বা ট্র্যাপে পড়ে সে ভাবতেছে যে আসলে মেবি 3 থেকে 6 মাসের মধ্যে ওয়েব ডেভেলপার হওয়া সম্ভব। হ্যাঁ, পসিবল, এটা বলতেছি না ইম্পসিবল, বাট হয়তো 100 জনের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এটা পেরেছে। এটা যে সবার করতে হবে বা এটাই যে ন্যাচারাল, এটা কিন্তু না। কিন্তু যখন সেটা ভেবেই সে আগায়, আর 3-4 মাস পর সে এফোর্ট দেওয়ার পর দেখতেছে যে আরো অনেক কিছু শিখার বাকি আছে, তখন সে অ্যাপ্লাই করবে না সে আরো শিখবে, পুরো সে মাঝখানে পড়ে যায়, তখন তার আসলে সেই মেন্টালিটিটা চলে আসে যে আসলে আমার জন্য তো জব নাই, কারণ সে তো আসলে প্রিপেয়ার্ডই না জবের জন্য। এটা খুব বড় একটা ফ্যাক্টর যে আপনাকে আগে জবের ফিল্ডে প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে। আপনার যদি প্রিপারেশনটা না থাকে তাহলে আপনি পারবেন না। এবং অনেক সময় কম সময় ধরে শিখলে সেই ফান্ডামেন্টালস গুলোর জন্য সময় অ্যালোকেট করা হয় না ন্যাচারালি, কারণ আপনার মেইন টার্গেটটা থেকে আমাকে 6 মাসে বা 3 মাসে এই কয়েকটা জিনিস শিখতেই হবে। আপনি যখন এইভাবে টাইম বাউন্ড করে নেবেন, একদিক দিয়ে ভালো আছে টাইম বাউন্ড, বাট যখন আপনার ফান্ডামেন্টালসের জন্য সময়টা কম দিচ্ছে, কারণ আপনি জোর করে শিখতে চাচ্ছেন 1 বছরের সিলেবাস, তখন কিন্তু আসলে ফান্ডামেন্টালস গুলো উইক হয়ে গেলে পরে আর পরের বিষয়গুলো আর শেখা ভালো করে হয় না। এবং বিভিন্ন যে কোর্স কারিকুলামগুলো থাকে, ওখানে 3 মাসের 6 মাসের যে কোর্সগুলো থাকে, সেখানে বেসিক ব্যাপারগুলোতে গুরুত্ব কম দেওয়া হয়। আবার প্রজেক্টে বলে যে আমরা 2 মাস ধরে প্রজেক্ট বানাবো, অনেক বড় প্রজেক্ট বানাবো, সেখানেও প্রজেক্টের বানানোর সময়ও ফান্ডামেন্টালগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না। যে কারণে একটা স্টুডেন্ট, সে হয়তো 6 মাসে একটা কোর্স কমপ্লিট করেছে ঠিকই, কিন্তু তার ফান্ডামেন্টালস কিছুই হয়নি। তাকে যখন আপনি নিজে থেকে বলবেন যে তুমি স্ক্র্যাচ থেকে একটা প্রজেক্ট বানাও, সে পারবে না। হ্যাঁ, হয়তো ওই একই কোড বারবার ইউজ করতে চাবে, হ্যাঁ, ওই সেম টাইপের কোড লিখবে, সেম টাইপের জানবে। এবং একটা বড় ব্যাপার কি, যে কোনো একটা ওয়েবসাইট আপনি কোড লিখেন, আপনি জানেন যে কোনো একটা প্রজেক্টে যে কোনো একটা জিনিস আপনি কয়েকভাবে করতে পারেন। কিছু কিছু জিনিস রাইট, কিছু কিছু জিনিস রং। এখন আমি যখন ইনস্ট্রাক্টর, আমি যখন স্টুডেন্টদের দেখাচ্ছি, আমি বললাম যে এই জিনিসটা আমরা এভাবে কোড লিখবো, হয়ে যাবে। আপনি চিন্তা করলেন আরে নাইস, তো এভাবে লিখলে হয়ে যায়। কিন্তু এটার আরো 5টা ওয়ে আছে, তার মধ্যে এটা বেস্ট ওয়ে, কিন্তু এটা কেন বেস্ট ওয়ে, সেটা অথবা এটা ব্যাড, কিন্তু এটা কেন ব্যাড, এটা একটা নতুন ডেভেলপার জানে না। সেটা শিখবে কখন, যখন সে নিজে আবার একটা প্রজেক্ট বানাতে যাবে, নিজে থেকে যখন সে ট্রাই করবে কোড, এরপর সে যখন এটা নিয়ে টেস্ট করতে যাবে, ডিবাগ করতে যাবে, তখন সে বুঝবে ও আচ্ছা, এই কোডটা এভাবে না লিখে এভাবে লিখলে ভালো, এভাবে না লিখে এভাবে লিখলে এটা ইফিসিয়েন্ট হয়, ওয়েবসাইটটা ফাস্ট হয়, তখন সেগুলো শিখবে। ইনস্ট্রাক্টর তো আপনাকে বলে দিবে যে তুমি এভাবে কোড লিখো। আমি খুব একটা দেখি না এরকম ভ্যারাইটি যে কোনো একটা ইনস্ট্রাক্টর বলেছে যে এই কোডটা আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, ওইভাবেও লিখতে পারি, কিন্তু আমরা এটাকে লিখবো কেন, কারণ এটা বেস্ট। কারণ এটা সে কেন করবে না, এটা করতে গেলে ওই যে 6 মাসের কোর্স 18 মাসের হয়ে যাবে, তাকে তো এটা 6 মাসে কমপ্লিট করতে হবে। তো সে 6 মাসে কমপ্লিট করার জন্য সে বাকি 3টা অপরচুনিটি নিয়ে কথা বলে না। হ্যাঁ, যেমন আমি রিসেন্টলি একটু ট্রাই করলাম যে আমি একটু চেষ্টা করি এভাবে বলার। আমার জাভাস্ক্রিপ্টের যে প্লে লিস্ট আমি প্রোকোডের ভিডিওতে দিয়েছি, সেখানে আপনি দেখবেন আমার ফাংশনের ভিডিও হচ্ছে 40 মিনিটের, 45 মিনিটের, যেখানে জাভাস্ক্রিপ্ট ফাংশনের ভিডিও অন্য সবাই 10-15 মিনিটে শেষ করে দেয়। আমি সেটা 40 মিনিট ধরে শেখাইছি, অ্যারে বা অন্য যে ফিচারগুলো। আমি চেষ্টা করেছি যে এটার আরো কি কি অল্টারনেটিভ আছে, এবং এর সাথে অনেকগুলো ইন্টারভিউ কোশ্চেনে কিভাবে এই টপিকগুলো জিজ্ঞেস করে সেগুলো আমি ওখানে ইনক্লুড করে দিয়েছি। এখন মানুষজন এটাকে খুব একটা পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, কারণ এটা ফ্রি কন্টেন্ট। যদি এমন হইতো এটা পেইড, তখন বলতো হ্যাঁ এটা অনেক ব্যাপার। তারপরে হ্যাঁ, আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি। রিসেন্টলি অনেকেই আমার ভিডিওগুলো দেখার পরে বলছে যে আপনার ভিডিওগুলোতে আমরা যে ইনফরমেশনগুলো পাচ্ছি, অনেক পেইড কন্টেন্ট ওটা পাচ্ছি না। তো এটা আমি এখন ট্রাই করছি, এবং আমি দেখতে পাচ্ছি যে যখনই আমি এটা ট্রাই করতে যাচ্ছি, তখন কন্টেন্টের লেন্থ 3 গুণ 4 গুণ বড় হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতে এসে আমার রিয়েলাইজেশন হলো যে হ্যাঁ, এই একটা কারণেই
আমাদের দেশের যে কোর্সগুলো হয় এগুলো 3 মাসের 6 মাসের হয়, এবং এই 3 মাস 6 মাস পরে স্টুডেন্টরা ঠিক ওই লেভেলে জানতে পারে না যতটুকু তাদের জানার কথা, কারণ তাদেরকে আসলে ওই সময়টাই দেওয়া হয় না। আমি বলি না ইনস্ট্রাক্টররা খারাপ, আমাদের এখনকার যে ইনস্ট্রাক্টররা আছে এবং যারা যেভাবে শেখাচ্ছে বেশিরভাগই উইলিংলি চায় আমি আরো ভালো করে শেখাই, কিন্তু আপনি যখন তাকে টাইম দিয়ে দিবেন তখন টাফ হয়ে যায়, তখন তার জন্য এটা অনেক টাফ হয়ে যাবে, এবং তখন সে আসলে চাইলেও ওই অল্টারনেটিভ গুলো নিয়ে কথা বলার সুযোগ থাকে না তার। তখন সে বলে যে ঠিক আছে ভাই, এটুকু এভাবে কোড লিখলে তোমার এটা ঠিক হবে, তুমি এভাবে কোড লিখো। স্টুডেন্টদের মাথায় ওই প্রশ্ন আসে না আরো কিভাবে এটা লেখা যেতে পারে। ইনস্ট্রাক্টর জানে, তারপরেও সে বলতে চায় না, কারণ সে বললে ওটা 6 মাসের কোর্স কমপ্লিট করতে পারবে না। এবং একটা ইনস্ট্রাক্টর একটু ডিটেইলে বোঝাতে গিয়ে সে যদি কোর্স 6 মাসে কমপ্লিট করতে না পারে, পরের সিজনে সে তার আর সেলই হবে না, স্টুডেন্টই আসবে না। তো অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে, যে কারণে আমার কাছে মনে হয় যে 6 মাসে 1 বছরে ওয়েব ডেভেলপার হয়ে যাওয়ার যে কনসেপ্টটা, এটা থেকে বের হইতে হবে। আচ্ছা, তবে এখন ধরেন কেউ শিখতে যাচ্ছে, তো সে ওয়েব ডেভেলপমেন্ট শিখবে, তার জন্য আপনার রোড ম্যাপটা কিরকম হবে? এখন ওয়েব ডেভেলপমেন্টের অনেকগুলো পাথ, হ্যাঁ, এটাকে যেটা আমি একটু আগে বললাম, অনেকগুলো পাথ। একজন ওয়েব ডেভেলপার সে আসলে কি ধরনের ওয়েব ডেভেলপার হতে চায়? সে কি প্রো কোড ডেভেলপার হতে চায়? সে কি লো কোড ডেভেলপার হতে চায়? সে কি নো কোড ডেভেলপার হতে চায়? নো কোডের তো ডেভেলপার হয় না, নো কোডে হচ্ছে ডিজাইনার হবে। আবার প্রো কোডে যখন সে যাবে তখন সে আসলে কিভাবে ওয়েবসাইট ডেভেলপ করবে? সে কি এটা ফুল স্ট্যাক করবে? সে কি মার্ন স্ট্যাক শিখবে? সে কি মিন স্ট্যাক শিখবে? সে কি লারাভেল শিখবে? সে কি ওয়ার্ডপ্রেস শিখবে? সে কি ফ্রন্ট এন্ড শিখবে? সে কি ব্যাক এন্ড শিখবে? কোনটা শিখবে? তাকে এটা ডিসাইড করতে হবে। এবং এটা সে কিভাবে ডিসাইড করবে? সে একটু ইউটিউব ভিডিও সার্চ করবে, মানে প্রত্যেকটা নিয়ে একটু একটু সার্চ করে করে দেখবে কোনটা রোডম্যাপ কেমন, কোনটা স্যালারি এস্টিমেট কেমন, আমি কোনটা ভালো পারতেছি, আমি কোনটা ভালো বুঝতেছি, বা আমার কি এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট আছে নাকি, যে আমি পিএইচপির উপর থাকতে চাই, তাহলে সে লারাভেল শিখবে। আমি কি জাভাস্ক্রিপ্টের উপর থাকতে চাই, আমি কি পাইথনের দিকে যেতে চাই, এগুলোর উপর ডিপেন্ড করবে আসলে সে কোন লেভেলের, মানে কোন দিকে যেতে চায়। যে কোনোটাই ওয়েব, মানে আপনি পাইথন শিখে ওয়েব ডেভেলপার হতে পারেন, জাভাস্ক্রিপ্ট শিখে হতে পারেন, পিএইচপি শিখে হতে পারেন। এখন আপনি কোন ট্র্যাকটা নেবেন, তো এই প্রত্যেকটা জিনিস সে আগে ডিসাইড করবে যে এটা হচ্ছে আমার রোডম্যাপ। এখন ধরেন আমি বোঝার সুবিধার জন্য বলছি, আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চাই, তো roadmap.io বা SH এরকম একটা ওয়েবসাইট আছে, রোডম্যাপ এরকম একটা কিছু। তো ওখানে গিয়ে আপনি লিখবেন আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চাই, ও একদম সুন্দর করে আপনাকে রোডম্যাপ দিয়ে দিবে, ছবির মতো একটা গ্রাফ দিয়ে দিবে। ওই গ্রাফ ধরে ধরে যে কেউ যদি এটা কমপ্লিট করতে শুরু করে, আমি বিশ্বাস করি সে সহজে ওয়েব ডেভেলপার হয়ে যাবে। মানে তখন আর আমি আর আপনাকে আর বলতেছি না যে আপনি HTML শিখেন, জাভাস্ক্রিপ্ট শিখেন, পিএইচপি শিখেন, বলতে হবে না। কেন? আপনার স্পেসিফিক আপনি যেটা শিখতে চান সেটা চুজ করে আপনি সেটা দিয়ে হচ্ছে রোডম্যাপ, ওইখানে গেলে রোডম্যাপ পেয়ে যাবেন। এর বাইরে মিডিয়ামে আপনি রোডম্যাপ সার্চ করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন রোডম্যাপ। ইভেন এখন ChatGPT কে জিজ্ঞেস করলে হবে, ধরো আমি একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হতে চাই, আমার এই প্ল্যান, আমার এতটুকু টাইম আছে, তুমি এইটুকু টাইমের জন্য আমাকে একটা রোডম্যাপ বানাই দাও, সে সুন্দর একটা রোডম্যাপ বানাই দিবে। অনেকভাবে হতে পারে। হ্যাঁ, এটা করলে আসলে হ্যাঁ, এটা আরেকজনের রোডম্যাপ নিয়েই যে করতে হবে তা না, এখন এই আইডিয়া আসলে নিজের জন্য বানানো যাবে। আর আসলে প্রচুর রিসোর্স আছে, কিন্তু জাস্ট আমার মনে হয় প্রথম যে ডিসিশনটা, এটা আমার মনে হয় স্টুডেন্টদেরকে নিতে হবে। দেশে এবং আমি সবসময় বলি নিজের রিসার্চটা নিজে করা বেটার, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে। কারণ লাইফে আপনি ধরেন, আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি কোনো একজন ইনস্ট্রাক্টরের কথা শুনে তার কোর্স পারচেস করলেন, সে আপনাকে 12 মাসে ওয়েব ডেভেলপার বানাই দিবে। আমি একটা বেস্ট সিনারিও বললাম, যদিও আমাদের দেশে 12 মাসের কোনো কোর্স আছে কিনা আমি জানি না, সব 6 মাস 8 মাসের আছে হয়তো 2-1টা। তো 12 মাসে আমি আপনাকে ওয়েব ডেভেলপার বানাই দিব, ক্লায়েন্ট আপনাকে ওই ইনস্ট্রাক্টর 12 মাস ধরে ওয়েব ডেভেলপার বানাই দিল, এরপর সে আপনাকে ছেড়ে দিল, এরপরে কি সে আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিবে না? আপনার এরপরে কোনো একটা কিছু শেখা দরকার হবে, একটা প্রজেক্ট বানাতে যাবেন, একটা জায়গায় আটকাবেন, সবসময় আপনি ওই ইনস্ট্রাক্টরকে পাবেন না। আপনাকে কিন্তু নিজে নিজে রিসার্চ করতে হবে। এই জন্য আপনি যদি ডে 1 থেকে ওই মেন্টালিটিটা নিয়ে রাখেন যে কোনো কিছুর প্রবলেম হলে এটা আমি সলভ করবো, এবং একটা জিনিস বিশ্বাস করতে হবে, যে প্রবলেমটা আমি এখন ফেস করছি এটা আমি কোনো মঙ্গল গ্রহ থেকে আসি নাই, এই প্রবলেমে এর আগে আরো অনেকেই ফেস করেছে, এবং সেটা সলিউশন অনলাইনে অ্যাভেলেবেল আছে। আমাকে জাস্ট একটু খুঁজতে হবে যে এই সলিউশনটা কোথায় আছে। এই স্টেপগুলো আমার ফলো করতে হবে, না হলে আসলে যদি আমি এখন থেকে পেয়ে যাই, তাহলে নতুন যখন প্রবলেম আসবে তখন আমি টেনশনে পড়ে যাবো কিভাবে সলভ করতে হবে। ভাই, আপনার তো একটা ইউটিউব চ্যানেল আছে, প্রো কোডার বিডি, তো এইটা শুরু করার পিছনে মোটিভেশনটা কি ছিল? এটার মোটিভেশনটা হচ্ছে আমি আমার এর আগে একটা ইংলিশ চ্যানেল ছিল আলী হোসেন নামে, আমার নামে। তো ওইখানে আমি বিভিন্ন কন্টেন্ট দিতাম, HTML কিভাবে শিখবেন, CSS কিভাবে শিখবেন, এরকম।
মানে ওইটা বানানোর ইন্টেনশনটা এরকম ছিল যে আমার যা স্কিল আছে এটা আমি একটা জায়গায় ডাম্প করতে চাচ্ছিলাম, যে এরপরে আমার যদি কখনো রিকোয়ারমেন্ট হয় যে আমি একটু দেখবো এটা কিভাবে হয় বা কাউকে শেয়ার করার দরকার হলে আমি জাস্ট লিঙ্কটা দিয়ে দিব। তো ওইটা শেয়ার করতে গিয়ে আমি যেটা দেখলাম যে অনেকেই বলতেছে ভাই ইংরেজি কন্টেন্ট কেন, বাংলা না কেন। তো বাংলা না কেন এটা একটা প্রশ্ন। তখন আমি ভাবলাম হ্যাঁ তাই তো, বাংলা না কেন, বাংলায় তো অনেকেই নিশ্চয়ই বানায় রাখছে কন্টেন্ট, মানে আমার সাইকোলজি। এরপর আমি খুঁজতে যাই, দেখলাম যে ঠিক আমি যেভাবে চাচ্ছি সেরকম নাই, কিন্তু অনেকেরই অনেক রকম কন্টেন্ট আছে, কেউ এইটা স্পেসিফিক ভাবে শেখাচ্ছে, কেউ ওইটা স্পেসিফিক ভাবে শেখাচ্ছে, কিন্তু আমার যে রিকোয়ারমেন্ট, আমি যেভাবে চাই যে আমি যেভাবে ডাম্প করব বা ওই টাইপের অ্যাকচুয়াল কন্টেন্ট নাই। এবং ওই সময়টাতে স্ক্যামটা প্রচুর ছিল, যে ওয়েব ডেভেলপমেন্ট শেখাবে, অল্প একটু শিখায় বলে আমার কোর্সে জয়েন করেন, হ্যাঁ 30% 20% শিখায় বলে বাকিটা শিখতে হলে কোর্সে জয়েন করেন, কিন্তু কোর্সে গিয়ে আহমরি কিছু শিখাচ্ছে না, মানে প্রচুর স্ক্যাম হচ্ছিল সেই সময়টাতে। তো আমি চাচ্ছিলাম যে না, আমি কন্টেন্টটা আমি কোনো কোর্সে যাব না, পুরোটা আমি আপনাকে ইউটিউবে শেখাবো। সেখান থেকে প্ল্যান করা যে তাহলে আমি এই চ্যানেলটার নাম কিভাবে দেব। তো প্রফেশনালদের জন্য কোডিং, হ্যাঁ এই নামটা এরপরে একটু চিন্তা করলাম যে এটাকে কিভাবে মোটিভেট করা, মানে অর্গানাইজ করা যায়। এভাবে ছোট করতে 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 কোডিং এর কোডার, প্রফেশনালদের প্রো, এখান থেকে প্রো কোডার, এটাই এভাবে করে আমি এরপরে চ্যানেলটার নাম দিই প্রো কোডার বিডি। এবং একদম ডে 1 থেকে আপনি একদম আমার প্রথম ভিডিও দেখবেন সেটা এইচটিএমএল ইন্ট্রোডাকশন। এবং এরপরে আমি আস্তে 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 এইচটিএমএল শেষ করলাম, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, টেলউইন্ড, হ্যাঁ এরকম করে, এরপর পিএইচপি, ওয়ার্ডপ্রেস, গিট, এরকম একটা একটা করে আমি এরপর শুরু করি। এবং এর ফাঁকে ফাঁকে হচ্ছে মানুষের রিকোয়ারমেন্ট ছিল, ভাই ফ্রিল্যান্সিং এ সমস্যা, ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলা শুরু করলাম, রিমোট জবের সমস্যা, রিমোট জব নিয়ে কথা বলা শুরু করলাম, ভাই সিভি বানাতে পারি না, সিভি নিয়ে কথা বলা শুরু করলাম, ভাই পোর্টফোলিও বানাতে পারি না, পোর্টফোলিও নিয়ে কথা বলা, মানে মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী এরপরে আমি হচ্ছে এটাতে আসা করতে থাকি। কিন্তু মূল ইন্টেনশনটা ছিল যে মানুষকে কোডিংটা শেখানো। আপনার অনেক রকম ভিডিও কন্টেন্ট দেখেছি, মানে ভ্যারাইটিস বলা যায়। আপনি ভিডিও এডিটিং নিয়েও ভিডিও বানাচ্ছেন, তারপরে হচ্ছে কোথাও যাচ্ছেন সেটারও ভিডিও আছে, আবার ইমেজ এডিটিং এই রিলেটেডও আছে। তো আসলে আপনার যে বিভিন্ন প্লে লিস্ট, অনেকে আছে না যে জাস্ট একটাতে স্টিক থাকে, বাট আলহামদুলিল্লাহ আপনারটা দেখেছি যে আপনি যা পারেন সেটা আমি বুঝতে পারতেছি যে আচ্ছা ভাই হয়তো এগুলো এখন শিখতেছে বা সেই বিষয়ে স্কিল। তো এইটা কি এই জন্যই দেয়া যে আসলে পিপল রিকোয়ারমেন্ট নাকি আপনার মনে হচ্ছে যে আপনি যা শিখছেন সেটা আপনি এখন জাস্ট এক জায়গায় রেখে দিবেন? দুইটা ব্যাপারই, একটা হচ্ছে যে বিভিন্ন সময় আমার ভিডিও বানানোর জন্য প্রয়োজন হয় যে আমি হয়তো এই ভিডিওতে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস দেখাবো, মানে এটা আগে ছিল। তো তখন আমার মনে হয়েছে যে আমি পিএইচডি টু ওয়ার্ডপ্রেস শেখাবো, সেখানে আমি পিএইচডি ফাইল থেকে যে ফন্টের সাইজ নিচ্ছি, ফন্টের পিক্সেলগুলো নিচ্ছি, ফন্টের ডিরেকশন মাপছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্পেসিং মাপছি, ইমেজটাকে এক্সপোর্ট করছি, এগুলো আমি যদি প্রজেক্টে বসে বসে শিখাই মানুষকে, টাফ। এই জন্য আমি 1 ঘন্টার একটা ভিডিও বানাইছি, 1 ঘন্টায় আপনি ওয়ার্ডপ্রেস শিখুন। আমার ওয়েব ডিজাইনের একটা প্লেলিস্ট ছিল যেখানে আমাকে লোগো বানাইতে হইতো। এখন লোগো বানাতে গেলে আমাকে ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে। এখন আমি যদি ইলাস্ট্রেটরে আপনাকে প্রত্যেকটা টুল বসায় বসায় শিখাই, তাহলে আমার ওয়েব ডিজাইনের ওই প্লেলিস্ট বিশাল সাইজ হয়ে যাবে। এই জন্য আমি 1 ঘন্টা ইলাস্ট্রেটর শিখুন একটা ভিডিও বানাইছি। এরপর আমি যখন লোগো বানাইতে বসছি, ওই ভিডিওতে আমি বলছি কি, আপনি যদি ইলাস্ট্রেটর ভালো করে না জানেন, আপনি ওই ভিডিওটা দেখে আসেন, আমরা এখানে লোগো বানাবো। তাহলে আমার প্রেশারটা থাকে কোথায়, লোগো বানানোর মধ্যে। আমার তখন টুল নিয়ে থাকে না যে টাইপ টুলের কাজ হয়েছে লেখালেখি করা, মুভ টুলের কাজ হচ্ছে এটা, এগুলো আমার বলতে হয় না। কেন? কারণ আমি তাকে প্রথমে বলছি আপনি যদি মনে করেন আমি ফটোশপে এক্সপার্ট না বা ইলাস্ট্রেটরে এক্সপার্ট না, আপনি আমার ওই 1 ঘন্টার ভিডিওটা দেখে আসেন। আমি এই কাজটা এখনো করি। ধরেন আমি এখন হচ্ছে যে আমার একটা ইন্টেনশন হচ্ছে প্রচুর প্রজেক্ট দেখানো, নো কোড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে ডেভেলপমেন্ট আমি পরে দেখাবো, আগে আপাতত যাচ্ছি যে কোনো রকম কোডিং না করে আপনি ওয়েবসাইট বানাবেন। এবং এখন বিভিন্ন ভ্যারাইটির ওয়েবসাইট দেখাচ্ছি, রেস্টুরেন্ট ওয়েবসাইট কীভাবে বানাবেন, ডেন্টিস্ট ওয়েবসাইট কীভাবে বানাবেন, ল ফার্মের জন্য ওয়েবসাইট কীভাবে বানাবেন, টেকনোলজির জন্য ওয়েবসাইট কীভাবে বানাবেন, কোনো রকম কোডিং না করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। ওই ভিডিও স্টার্টিংটা এরকম। আপনি যদি এই ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করতে চান, আপনার ডেফিনেটলি ওয়ার্ডপ্রেসের বেসিক জানা লাগবে, কমার্সের বেসিক জানা লাগবে, এলিমেন্টরের বেসিক জানা লাগবে, আপনার যে কোনো একটা ফর্ম বিল্ডিংয়ের বেসিক জানা লাগবে, সেটা হতে পারে বিট ফর্ম, সেটা হতে পারে কন্ট্যাক্ট ফর্ম 7। তো এই 5টা টপিকের কোনোটাতে যদি আপনার কাছে মনে হয় আমি জানি না, আমার এই 5টা টপিকের ভিডিও আছে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, দেখে নেবেন। এরপরে আপনি আমার সাথে শুরু করবেন। আর আপনি যদি মনে করেন আমি এগুলো জানি, তাহলে আপনি এখান থেকে শুরু করেন। এটা করাতে কি হয়, আমার একটা ভিডিও প্রজেক্ট হয় 2 ঘন্টার। আমি যদি এটা না করি, আমার ওই ভিডিও প্রজেক্ট হবে 10 ঘন্টা। এবং যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখে, এরা তখন বোরিং ফিল করবে, ভাই একই জিনিস প্রত্যেক ভিডিওতে দেখাচ্ছে। কিন্তু যেহেতু আমি বললাম এইটুকু জিনিস আমার অলরেডি শেখানো আছে, শিখে আসেন, তাইলে আমি যখন শুরু করি তখন তাদের জন্য ব্যাপারটা ইজি হয় কানেক্ট করা। তো এরকম অনেকগুলো রিজন থাকে। আবার কিছু কিছু থাকে সরাসরি মানুষজন ভিডিওর কমেন্ট করে, ভাই আমার এই টপিকে ভিডিও চাই,
তখন ওই টপিকে ভিডিও দিই। দুইটা ব্যাপারই থাকে। আচ্ছা ভাই, এখন আপনার কাছে যে সাজেশনটা চাচ্ছি সেটা হচ্ছে, আমিও ইউটিউবে ভিডিও বানাই, বাট যেটা দেখা গিয়েছে আমার ক্ষেত্রে হোক বা অনেকের ক্ষেত্রেই দেখেছি যারা হচ্ছে আইটি রিলেটেড কাজ করে, এই পরে এক্সট্রা টাইমটা সে পায় না, দেখা গেলো জবের প্রেশারের পর সে স্টপ হয়ে যায় বা অত ফ্রিকোয়েন্টলি দিতে পারে না, যেটা আপনার ক্ষেত্রে দেখেছি। মানে খুব কম মানুষই আপনার মতো আসলে এইভাবে বড় বড় ভিডিও, আপনি সাপোজ HTML শুরু করলেন, বড় একটা প্লেলিস্ট দিয়ে দিলেন, অথবা একটা ভিডিওর মধ্যে সব দিয়ে দিলেন, বা যাই শিখছেন সেটা আপনি দিচ্ছেন। তো এইটা আপনি কিভাবে ম্যানেজ করেন যে আপনার ইউটিউবের জন্য আপনি এত সময় কিভাবে দেন? এটার একটা ট্রিক্স হচ্ছে, এটা অনেকেই জানে, আপনি হয়তো জানেন না, সেটা হচ্ছে যে আমি কখনোই আমি খুবই ইনকনসিস্টেন্ট একটা মানুষ। হ্যাঁ, মানে ইউটিউবে আমাকে যেভাবে দেখেন আমি এরকম না আসলে। আচ্ছা, এটার মূল ব্যাপারটা হচ্ছে, আমার যখন অফিসের টাইম থাকে, অফিস টাইম শেষ হয়ে যাওয়ার পরে আমি একদিন বা 2 দিন, আমার যে দিনগুলোতে কাজ থাকে না, অফিস অফ থাকে, একদিন টাইম থাকে শুধু রেকর্ডিং। আমি যখনই ধরেন এখন হাঁটতে বসলাম, খেতে বসলাম, ঘুরতেছি, যখনই মাথায় কোনো টপিক আইডিয়া আসে আমি সেটা নোশানে লিখে ফেলি। এবং নোশানে আমি কিভাবে এগুলো লিখে, এগুলো আমার একটা ভিডিও আছে, আমি নোশান কিভাবে ম্যানেজ করি দেখেছি। তো আমি হচ্ছে সব নোশানে ডাম্প করতে থাকি। যেদিন ভিডিও বানাবো আমার ওই দিন প্ল্যান থাকে, আগের দিনই প্ল্যান থাকে আমি আগামীকালকে এই ভিডিওগুলো বানাবো। আমার 2টা বেবি আছে, সারাদিন চিল্লাইতে থাকে, ওদের গলায় যত সাউন্ড অত সাউন্ডে ওরা সকাল 10টা 10:30টার পর থেকে ওদের মানে নাস্তা খাওয়ার পর ওরা একটু ফ্রেশ হয়, এরপর ওদের শুরু হয়। তো আমার প্ল্যান থাকে সব ফজর থেকে মানে 9টার মধ্যে রেকর্ডিং শেষ করে ফেলা, অথবা রাত্রে 11টা থেকে 1টার মধ্যে রেকর্ডিং শেষ করে ফেলা। আমি খুব মানে এটা হেট করি রাত জাগা, কিন্তু যেসব দিনে আমার রেকর্ডিং করতে হবে বাধ্যতামূলক সেই সব দিনে আমি এই কাজটা করি। আবার কখনো কখনো এমন হয় আমি 11টায় রাতে রেকর্ড করতে বসি, ফজর পড়ে ঘুমাই, এই ফুল রাত আমি রেকর্ড করি। রেকর্ডিং ডেটা যেদিন কমপ্লিট হয় আমি ফ্রি। এরপর বসে বসে আমি যখন অফিসের কাজ শেষ, বিকালে কফি টফি খাইলাম, আব্বু আম্মুর সাথে একটু গল্প করলাম, বাচ্চাদের সাথে খেলাধুলা করে 1 ঘন্টা 2 ঘন্টা করে আমি আস্তে আস্তে এডিট করি এবং ভিডিওগুলো আমি শিডিউল করতে থাকি। আমার হচ্ছে এই যে পুরো 2024-এর ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ভিডিও ইউটিউবে যাবে। হ্যাঁ, এর শেষ। আবার এখন হচ্ছে আগামী মাসে আমার অনেকগুলো কাজ আছে, একটু চাপ আছে, আমার মনে হয় 10-15 দিন ভিডিও যাবে না। এরপরে আবার টানা যাবে, কারণ আমি সবসময় 3 মাস 4 মাস পর্যন্ত ভিডিও রেডি করে রাখি, শিডিউল থাকে একদম, চ্যানেলে শিডিউল করে দিয়ে রাখি। আমার অনেক সময় মনে থাকে না আজকে কোন ভিডিও গেল। হ্যাঁ, এবং আমি আসলে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই আজকে কি আপনার কোনো ভিডিও যাবে, আমি বলবো যাবে, কোনটা যাবে আমি এটা বলতে পারবো না, ইউটিউব স্টুডিও চেক করে বলতে হবে, এরকম আর কি। তা আমি এভাবে কাজগুলো করি যে আমার যখন ফ্রি টাইম থাকে আমি তখন একবার রেকর্ড করে নেই, কারণ রেকর্ডটা একটু ঝামেলা তুলনামূলক, কারণ অনেক জিনিস খেয়াল রাখা লাগে, প্লাস হচ্ছে আপনার সাইকোলজিক্যালি আপনাকে রিফ্রেশ থাকতে হবে। আপনি খুব স্যাড কিন্তু আপনি একটা মানুষকে হ্যাপি টোনে কথা বলতে পারবেন না, মানে অনেকেই পারে, আমি এটা পারি না আর কি, আমার ভেতর থেকে সেটা আসে না। তো সে কারণে এমন অনেক হয়েছে যে আজকে আমার রেকর্ডিং ডে, কিন্তু আমার মন থেকে মনে হচ্ছে আজকে আমার রেকর্ড করতে ইচ্ছে করছে না, আমি সেদিন রেকর্ড করি না। কারণ আমি জানি আমি দিনে 5টা-6টা ভিডিও রেকর্ড করি, 7টা-8টা ভিডিও রেকর্ড করি। তো সেই দিনটা যদি আমার খারাপ যায়, আবার এই 8টা ভিডিও খারাপ যাবে। তো এটা আমি চাই না, যে কারণে আমি কি করি, যেদিন আমার একটু ভালো লাগে ওই দিন আমি বেশি ভিডিও রেকর্ড করে রেখে দেই। এবং এরপর আর আমার একটা অভ্যাস হচ্ছে, আমি যখনই কোথাও কোনো জামা কাপড় কিনতে যাই আমি কখনো একটা জামা কিনি না, সেম কালারের 4টা-5টা জামা কিনি। যেমন এই পাঞ্জাবিটা আমার 3টা পাঞ্জাবি সেম কালার, হ্যাঁ, এরকম আমার সব হচ্ছে এরকম আর কি। তো এর ফলে যেটা সুবিধা হয়, আমি ওই যে যেমন আমার প্রো কোডারের গেঞ্জি আছে, ওইটা হচ্ছে 10টা গেঞ্জি, তো আমি কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে গেঞ্জি পরলাম, ধুইলাম, আবার আরেকটা পরলাম। এবং আমার স্টুডিও যেহেতু সেট আপ ফিক্সড, সেই কারণে সবসময় মনে হয় কি যে ওকে আছে। কিন্তু এর পেছনকার গল্প হচ্ছে আমি যে প্রচুর জামা বদলাচ্ছি, কয়েকদিনে রেকর্ড করলাম বা কয়েক ব্যাপার, এগুলো তখন ওরকম করে বোঝা যায় না, তখন সবকিছু কনসিস্টেন্ট থাকে আর কি। এরকম ছোট ছোট কিছু ট্রিক্স অ্যাপ্লাই করি। আমার এটা খুব ভ্যালুয়েবল ইনপুট। মানে আমার সময় অনেক সময় হয় যে আচ্ছা আমি আজকে অফিসের পর 1 ঘন্টা দিব, বাট ওই যে হ্যাসেল একটা, যে সবকিছু ঠিকঠাক করা, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা, OBS অন করো, তারপর সব সেট আপ করো, তারপর হচ্ছে রেকর্ডিং করো, আবার 1 ঘন্টা পর করবো না, তার চেয়ে যদি একদিনেই অনেকগুলো করে রাখা যায়, তারপর শিডিউল করে রাখা যায়, তাহলে আমি এখন রিল্যাক্স। তাহলে আই গেস এটা করলে একটু কনসিস্টেন্ট হওয়ার চান্স বেশি। ভাইয়া এখন হচ্ছে ইউটিউবের বিষয়টা নিয়ে, যে দেখা গেল আপনি অনেকদিন ধরেই বানাচ্ছেন, তো আপনার নেক্সট প্ল্যান কি ইউটিউব রিলেটেড? আমরা সাপোজ 2025 সালে কি রিলেটেড কন্টেন্ট পেতে পারি? আপনার প্ল্যানিং এ কি কি আছে সামনে? আমি যা যা শিখছি সেগুলো ইনশাল্লাহ সামনে আসবে। যেমন আমি ওয়ার্ডপ্রেস ব্লগ ডেভেলপমেন্ট শিখছি, REST API শিখছি, তারপর ডকারে আরেকটু এক্সপার্ট হওয়ার প্ল্যান করছি, সাইবার সিকিউরিটিতে সার্টিফিকেট নিব ইনশাল্লাহ এবছর। আচ্ছা, তো এই ব্যাপারগুলো আমি যখন এক্সপ্লোর করব, নিজে একটু কনফিডেন্ট ফিল করবো যে না এখন শেখানো যাবে, সেগুলো ইনশাল্লাহ শেখাবো।
প্লাস হচ্ছে আমি আমার প্রোকোডারের থেকে প্রোকোডার বিডির জন্য আলাদা করে মনিটাইজেশনের ফিচার অ্যাড করতে চাচ্ছি। মানে এটা এই কারণে যে নর্মালি প্রোকোডার বিডিতে এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে র্যান্ডম কিছু স্পন্সর আসে মাঝে মধ্যে, এবং বাংলাদেশের থেকে যে স্পন্সরগুলো আসে অনেক টাকা পয়সা যাদের এরকম না, অনেক ছাছারামিও করে অনেকে, মানে একদম বলাই যায় সেটা। তো সেক্ষেত্রে যেটা হয় কি যে ওনাদের জন্য অনেক রকম পেইন নিতে হয়। তা আমি এটা চাচ্ছি না, যে কারণে আমি ছোট ছোট হয়তো 2-1টা কোর্স বানাবো, যেটা মানে বেসিক কোর্স। হয়তো বেসিক কোর্স বলতে কি ইফেক্টিভ, যেমন ধরেন আমি এখন কাজ করতেছি হচ্ছে চ্যাটজিপিটি ফর ওয়েব ডেভেলপার্স। হ্যাঁ, মানে একজন ওয়েব ডেভেলপার আসলে এআই টুলগুলোকে কতটা নিজের জন্য ব্যবহার করতে পারে, কিভাবে পারে। তো এই কন্টেন্টটা আমি হয়তো আমার প্রোকোডার একাডেমির মধ্যে দেব, এবং সেটাকে আমি হয়তো প্রোকোডার থেকে বলে দিব যে আপনি যদি চ্যাটজিপিটি শিখতে চান আপনি প্রোকোডার একাডেমিতে যান, প্রোকোডার একাডেমি.com যান, গিয়ে আপনি ওইখান থেকে এটা শিখে নেন। এর ফলে আমার যেটা হবে, কন্টিনিউয়াসলি সেখানে কিছু কিছু মানুষ কোর্স পারচেস করবে, সেখান থেকে কিছু কিছু মনিটাইজেশন ভ্যালু আসবে, এবং এর ফলে আমি প্রোকোডারে আরও বেশি সময় দিতে পারবো। কারণ কি, আমার অফিস জবের পরে প্রোকোডার বিডিতে আমি টাইম দিচ্ছি, এবং যত সময় যাচ্ছে, যত বয়স হচ্ছে, যত কিছু হচ্ছে, এর ফলে যেটা হচ্ছে কি, একটা সময় গিয়ে আমার হঠাৎ করে মনে হতেই পারে যে আমি যে সময়টা দিচ্ছি এটা অর্থিত না, এবং তখন আমাকে প্রোকোডার বিডি বন্ধ করে দিতে হবে, যেটা আমি চাচ্ছি না। আমি চাই আমার চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, এরপর আমি বলবো আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। হ্যাঁ, আমি এরকম চাই যে আমি আসলে যতদিন শিখবো আমি মানুষকে অতদিন ধরে শেখাতে চাই। তো এটাকে যদি আমি লং টার্ম করতে চাই, সেক্ষেত্রে এটার একটা মনিটারি ভ্যালু থাকা উচিত। প্রোকোডার একাডেমি তো মনে হয় এখনো কোনো অ্যাক্টিভ কোর্স নেই। না, এখনো কোনো। আচ্ছা, আমরা এটা 2025 সালে আমরা পেতে যাচ্ছি। আমার ওয়েবসাইট রেডি, এন্ড শুধু অল্প কিছু ছোটখাটো কাজ বাকি আছে, কন্টেন্টের স্ট্রাকচার রেডি, এখনো কোর্স বানাই নেই ওইটাতে, আজকেই ফার্স্ট বলছি, কোথাও এর আগে বলি নেই। তো এখন হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার টার্গেটটা হচ্ছে এরকম যে এটা যদি একটা মনিটারি ভ্যালু থাকে, কন্টিনিউয়াসলি এখান থেকে যদি আর্নিং আসতে থাকে, হোক অল্প, তাহলে দিন শেষে এটার জন্য আমার রিগ্রেট ফিল হবে না। কারণ আমি এমন একটা লাইফ কখনোই লিড করতে চাই না যেটা নিয়ে আমি পরে রিগ্রেট ফিল করবো। হ্যাঁ, যেমন আমি গভর্নমেন্ট জবের জন্য অনেক ট্রাই করেছি, আমার জব হয় নাই, আমি এটার জন্য রিগ্রেট ফিল করি না। কেন? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে ভাইবা পর্যন্ত গেছি। এরপর ভাইবাতে তারা চিন্তা করেছে যে এই ছেলেটা আমাদের এই পোস্টের জন্য উপযুক্ত না, তারা জব দেয় নাই, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করে ভাইবা পর্যন্ত গেছি, এবং এটা কয়েকবার। তো যখন একটা মানুষ কয়েকবার একটা জায়গাতে ভাইবা পর্যন্ত যায়, সেটা তার অ্যাবিলিটি, আল্লাহ তাকে ওই অ্যাবিলিটিটা দিয়েছে, তাই সে অতটুকু পর্যন্ত গিয়েছে। জবটা হয় নাই, এটা তার রিজিকে নেই। কিন্তু যদি এমন হয়তো আমি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছি, আমি কোনোদিন প্রিলিমিনারি পাস করতে পারি নাই, তখন ব্যাপারটা হয়তো কি আমার ফল্ট। আমি যখন ভাইবা পর্যন্ত গেছি তখন এর আসলে আমার লাখে নেই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, হয় নাই। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে আমি এরকম একটা লাইফ লিড করতে চাই যে আমি আমার জায়গাটা থেকে বেস্ট ইফোর্টটা দিব, এরপর যদি এটা হয় আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ চাই নাই তাই হয়নি, সিম্পল। তো প্রোকোডার বিডির ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা থেকে মনিটারি ভ্যালু সেভাবে আসে না। মানুষের জন্য অনেক উপকার হচ্ছে, প্রচুর মানুষের উপকার হচ্ছে, মানুষের অনেকের লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক ভালো ভালো ইনফরমেশন। আমি অনেক সময় অনেক জায়গায় হঠাৎ করে অনেকের সাথে দেখা হয়, তাদের থেকে গল্প শুনি, তো তখন নিজের কাছে খুব ভালো লাগে। এটা একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে এটা থেকে আমার মনিটারি ভ্যালু আসা উচিত, এটা থেকে আমার প্রফিটেবিলিটি হওয়া উচিত। এমন না আমার জবের কাছে ধারে ওটা প্রফিট আসবে না কখনো, এটা আমি জানি, কিন্তু এটা থেকে বেসিক একটা প্রফিটেবিলিটি যদি আসে তাহলে আমি এটা কন্টিনিউয়াসলি করতে পারবো। যদি এটা এরকম হয় সবসময়ই এটা হাতেমতাই টাইপ হয়, তাহলে তো আর হবে না। এই জায়গাটাতে আমি একটু আসলে আচ্ছা, সো মেবি আমার কোর্সটা দেখতে পাবো মেবি ডেসক্রিপশনে, কোর্সের লিংক। তো হ্যাঁ, এটা আই গেস, এবং এটা যে আমি একদম খুব হাইলি প্রমোট করবো এরকম না, থাকলো মাঝের মধ্যে এরকম থাকলো এরকম। ভাই এখন হচ্ছে আপনার রিমোট জবের তো এক্সপিরিয়েন্স আছে, তো রিমোট জবের ক্ষেত্রে অনেকে প্রোডাক্টিভ থাকতে পারে না, দেখা গেল সে যখন অনসাইটে করে তখন সে ঠিকভাবে কাজ করে, বা রিমোট জবের ক্ষেত্রে অনেকেই এটা পারে না। তা আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমাদের কোম্পানি থেকে আমি এখন যে কোম্পানিতে আছি এটা তো একদম রিসেন্ট জয়েন করেছি, কিছুদিন আগে যে আন্দোলন হলো ওই সময় তো আমার জব গেছে, এরপরে এখন নতুন আরেকটা জবে ঢুকেছি। তো এর আগে যে কোম্পানিতে ছিলাম সেখানে আমাদের বাংলাদেশি কয়েকজন বিভিন্ন সময় জয়েন করেছে, কিন্তু তারা কেউই অন টাইম ছিল না। মানে দেখা যাচ্ছে প্রজেক্টের ব্যাপারে মনোযোগ নাই, প্লাস হচ্ছে ওই ব্যাপারে পারফরমেন্স করছে না, এবং এদেরকে তারপর রিজাইন করতে হয়েছে, মানে জব থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং এই সমস্যাটা অনেকেরই হয়। তো আমি যে প্রথমে আপনাকে বললাম যে ক্যারিয়ারের প্রথমে আপনার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স থাকা উচিত, এই এক্সপিরিয়েন্সটা এখানেও কাজে লাগে। আপনার যে ক্লায়েন্টের প্রতি একটা ক্রেডিবিলিটি থাকা, প্রজেক্ট কমপ্লিট করার ব্যাপারে ক্রেডিবিলিটি থাকা, তারপরেও আপনি ফ্রিল্যান্সিং করেন বা না করেন, যখনই কেউ রিমোট জবে থাকবে ওই ক্রেডিবিলিটিটা থাকা উচিত। হ্যাঁ, আমি যদি ধর্মীয় পার্সপেক্টিভে যাই, আমি একটা কাজ করলাম
এবং এখান থেকে আমি টাকা নিলাম, কিন্তু আমি কাজটা শতভাগ করলাম না, তাইলে আমার টাকাটা হালাল হলো না। আপনাকে যে সুদ খাইতে হবে, ঘুষ খাইতে হবে, তাইলে আপনার টাকাটা হারাম হবে এরকম না। আপনি একটা হালাল কাজ করছেন, কিন্তু সেই জায়গাটাতে আপনি যে কমিটমেন্ট করেছেন, কমিটমেন্টটা আপনি ঠিকভাবে ফিল আপ করেন নাই, তাহলে আপনার টাকাটা হালাল হইল না, সিম্পল হিসাব। তো আমাদের মধ্যে বেশিরভাগ লোকজন যদিও স্পিরিচুয়ালি ভাবে চিন্তা করে না, কিন্তু আপনার ওই বেসিক কমিটমেন্টটা থাকতে হবে যে আমি আমার ক্লায়েন্টের সাথে কমিটমেন্ট, আমি এতটুকু টাইম কাজ করব, সেখানে প্লাস মাইনাস হবে, কিন্তু সেটা 10-20 হইতে পারবে না, সেটা 19-20 হতে পারে, 20-21 হতে পারে, কিন্তু সেটা 18-16-20 এরকম না হওয়াটাই বেটার। এবং এটা যখন কন্টিনিউয়াসলি হতে থাকবে, আপনার স্যালারি বাড়বে না, আপনার নেগেটিভ রেপুটেশন হবে, এরকম অনেক সমস্যা হবে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন আমার যখন জব গেল, এটার ব্যাপার হচ্ছে ইন্টারনেট নাই, আমার বাচ্চাটার নিউমোনিয়া হয়েছিল। তো নিউমোনিয়া হওয়ার পর ওকে হচ্ছে ইবনে সিনাতে ভর্তি করেছিলাম, শঙ্করে। তো এখন ওই টাইমটাতে মোবাইল নেটওয়ার্ক নাই, আমি ক্লায়েন্টের সাথে কোনোভাবে কমিউনিকেট করতে পারছি না। ডাক্তার বলছে যে আপনার বাচ্চার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, মানে বাঁচার সম্ভাবনা নাই, এবং আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে যান বা অন্য যে কোনো জায়গায় নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আপনি আল্লাহকে ডাকতে পারেন, বাকিটা আল্লাহর ব্যাপার। এরকম একটা সিনারিওতে আপনি বাসায় এসে ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তার সাথে কমিটমেন্ট করবেন, এটা মানে অসম্ভব। তো আমি জাস্ট ক্লায়েন্টকে বলছি আমার বাচ্চা খুব অসুস্থ, আমার দ্বারা থাকা সম্ভব না, বাসায় এসে ওয়াইফাইতে, কিন্তু মোবাইল ডাটা পুরোপুরি বন্ধ, এবং ভিপিএন দিয়েও নেটের স্পিড এত খারাপ যে ভিপিএন দিয়েও তাদের সাথে কমিউনিকেট করা যাচ্ছিল না। তো এরপরে আমি ওই সময়টাতে আর কোনো কমিউনিকেট করি নাই। পরে 5 তারিখে সকালবেলা ক্লায়েন্ট আমাকে বলছে আমরা আর কোনোভাবে তোমার সাথে কন্টিনিউ করতে পারছি না। 5 তারিখ সকালে, বিকালেই তো বাংলাদেশের ইতিহাসই বদলে গেছে। তো এরকম একটা সিনারিওর পরে আমাকে জব গেল, এরপরে বাচ্চা তো খুবই অসুস্থ। যেদিন 5 তারিখ, সেদিন আমার বাচ্চাকে হচ্ছে আইসিইউ থেকে বেডে পাঠাবে আর কি, মানে কেবিনে। তো এরকম একটা সিনারিও। এরপরে হচ্ছে বাচ্চাকে কেবিনে নিয়ে আসার থেকে বাসায় নিয়ে আসার পরেও এখনো আমার বাচ্চাকে দিনে 3 বার নেবুলাইজার দিতে হয়, 3 বেলা করে। তো এরকম একটা সিনারিওতে ওই সময় আমার দ্বারা আসলে অন্য কোনো কিছু সম্ভব ছিল না। যখন বাসায় নিয়ে আসলাম, মোটামুটি সবকিছু একটু স্টেবল। এরপরে আমি ক্লায়েন্টকে রিচ আউট করলাম যে আমার কি কোনোভাবে আবার কন্টিনিউ করা পসিবল কিনা। পরে বললো তোমার পোস্টে তো আমরা আরেকজনকে নিয়ে নিয়েছি, সমস্যা নেই। এরপরে সে কি করলো, তাদেরই আরেকটা ফ্রেন্ড, তাদের আরেকটা কোম্পানি, সেখানে আমাকে রেফার করে দিল। তো এইটা কেন হলো, এই যে আমার নতুন জবটা হলো, এটা কিন্তু আমার খোঁজা লাগে না, এই জব এই রেফারেন্সটা হয়েছে কারণ আমি কাজটা ভালো করে করতাম। সে জানে যে এই ছেলেটা ভালো কাজ করে, এজন্য সে কনফিডেন্টলি রেফার করতে পারলো। এখন আমি যদি ওই যে ঢিলামি করতাম, ক্লায়েন্টের সাথে কাজ ঠিকভাবে না করতাম, তখন কিন্তু এই রেফারেন্সটা আসতো না। তো এই জায়গাগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যে কোনো জায়গাতে কাজের ক্ষেত্রে নিজের কমিটমেন্টটা ধরে রাখা, এবং এই রেপুটেশন কখন কোনটা কিভাবে কাজ করবে এটা আসলে বলা যায় না আর কি। এখন একটু ডিফারেন্ট প্রশ্ন আপনার পার্সোনাল লাইফ নিয়ে, সেটা হচ্ছে আপনাকে যতটুকু আমি জানি আপনি মোটামুটি তাড়াতাড়ি ঘুমায় যান। তো এটা তো আসলে আমাদের জন্য একটু টাফ, স্পেশালি এখন এই সময় এসে দেখা গেল আইটির মানুষ হলেও হোক বা অন্য মানুষকে এখন দেখা যায় যে অনেক লেট হয়ে যায়, মানে আমাদের রুটিনে ঠিক থাকে না যে কখন কি করছি। কারণ আইটি মানুষদের একটা বৈশিষ্ট্য, অনেকে মনে করে যে আমাকে অগোছালো হতে হবে। তো আপনি আপনার ডেইলি লাইফ বা ডেইলি রুটিনটাকে কিভাবে সাজিয়েছেন? ওইভাবে ডেইলি রুটিন সাজানোর কিছু নাই, আমি সিম্পলি হিসাব করি যে ফজরের পরে দিন শুরু হবে, এশার পরে দিন শেষ, এটা আমার হিসাব। আচ্ছা। তো মানে স্পেশাল সিনারিও তো থাকে, যেমন আমি বললাম যে আমার যেদিন রেকর্ডিং এর চাপ থাকে, বা কখনো কখনো ক্লায়েন্টের, যেহেতু আমাদের টাইম জোন আলাদা, অনেক সময় ইমার্জেন্সি থাকে, তখন উঠে কাজ করতে হয়, এটা এক্সেপশন, এটা রেগুলার না। কিন্তু নর্মালি আমি চেষ্টা করি যে বিকেলের পরে, আসরের পরেই মোটামুটি সব কাজ শেষ করে ফেলতে। এসার পরে বাচ্চাদের সাথে একটু গল্প করা, কথাবার্তা বলা, ফ্যামিলিকে সময় দেওয়া, খাওয়া দাওয়ার পরে ঘুমায় যাওয়া। তো এভাবে ট্রাই করি, মানে চেষ্টা করি এভাবে যত কিছু কাজ থাকুক সবের মধ্যে গোছায় নেওয়ার মধ্যে চেষ্টা করি আর কি। এবং এভাবে মানে অত স্ট্রিক্ট ভাবে রুটিন মেনটেন করা এরকম কিছু না। যেমন সকালবেলা আমি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকি ভোরবেলা, তো আমার যেসব দিন অফিস থাকে না সেদিনও আমার যত প্রোডাক্টিভ কাজ থাকে আমি ভোরবেলা করি। যেমন স্ক্রিপ্ট রাইটিং, তারপরে হচ্ছে যে আমি কি কি জিনিস শেখাবো, আমি সামনে আমার ক্যারিয়ার নিয়ে কি ভাবছি, এরকম যত প্ল্যানিং সব আমার ভোরবেলা, কারণ ওই টাইমটা আমি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকি ফজরের পর। আমরা অনেকেই এটা বলে যে সকালের পর যারা কাজ করে ওদের আসলে আউটপুটটা অনেক বেশি। ভাই এখন হচ্ছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন বাইরের কোম্পানির জন্য কাজ করতেন তখন তো আসলে আমাদের একটা সমস্যা হয়ে যায় কমিউনিকেশনে ইংলিশ ব্যবহার করাটা। কারণ এটা আমরা অনেকেই ভাবে জাস্ট ইংলিশ মানে শিখে আসতেছি ছোটবেলা থেকে, কিন্তু আসলে যখন বলতে যাই তখন আমরা আটকাই। তো আপনি এই অবস্টাকেলটা কিভাবে পার করেছিলেন? মানে আপনি কি ন্যাচারালি ছিলেন নাকি আপনাকে আর একটু প্র্যাকটিস করতে হয়েছিল?
কনসিয়াসলি? আমার এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্সের ইংলিশ সব জায়গায় বি। বাংলাদেশ, আমি বাংলাদেশ এত পছন্দ করি, আমার সব বি। হ্যাঁ, তো আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি, এরপরে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে গিয়ে আমি দেখলাম যে আমার স্কিলটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে কমিউনিকেশন। আচ্ছা। এটা আমি তাহলে কিভাবে ইমপ্রুভ করব? তো এরপর আমার শেখার জন্য আমি সবসময় বলি আমার সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে ইউটিউব ইউনিভার্সিটি। হ্যাঁ, আমি যা কিছু শিখি বেশিরভাগ ওখান থেকেই। তো আমি ইউটিউবে খোঁজাখুঁজি শুরু করলাম যে ইংলিশ ইমপ্রুভমেন্টের জন্য ভিডিও। তো বিভিন্ন ভিডিও খুঁজতে খুঁজতে ইংলিশ ইন্ডিয়ান একটা চ্যানেল পাই, যেটা হচ্ছে লেটস টক। ওরা ইন্ডিয়ান চ্যানেল, ম্যানেজ করে ইন্ডিয়ান, কিন্তু টপিকটা পুরোটা ইংলিশ। এবং ওরা যেভাবে ইংলিশ বলে, শোনার পরে একদম ডে ওয়ানেই আমার মনে হয়েছে যে এই ইংলিশ আমি বুঝি। হ্যাঁ, আচ্ছা। মানে স্পষ্ট ইংলিশ যেটাকে বলে। তো আমি ওদের অনেকগুলো ট্রেনার আছে, যেমন নিহারিকা একজন আছে, রাচনা একজন আছে, তারপরে মিশেল আছে। তো ওদের ইংলিশগুলো খুব সুন্দর, এবং হচ্ছে যে আপনার কোথায় হ্যাভ টু ব্যবহার করা উচিত, কোথায় হ্যাজ টু ব্যবহার করা উচিত, কোথায় অ্যাবাউট টু ব্যবহার করা উচিত। তারপর আমরা অনেক সময় বলি না যে ইটস টু মাচ, ইটস সো মাচ, দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমরা যখন বলি যে কোন একটা কিছু পজিটিভ ওয়েতে আমরা যখন বলবো তখন সেটা হবে সো মাচ, আর যখন বলবো এটা পজিটিভ না নেগেটিভ ওয়েতে তখন আমরা বলবো ইটস টু মাচ। বুঝছেন? কিন্তু আমরা সব জায়গায় টু মাচ বলি, কিন্তু আপনি যখন কোন একটা ব্যাপারে বললেন যে আমি যদি ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি কি হ্যাপি, আপনি বললেন আই এম টু মাচ হ্যাপি, তখন সে বলবে কি ব্যাপারে সে টু মাচ হ্যাপি, মানে মনে মনে সে মনে হয় হ্যাপি না। তো এরকম অনেকগুলা তফাৎ থাকে, তারা এগুলা খুব সুন্দর করে এক্সপ্লেন করে। তো এগুলো দেখার পরে আমার খুব ভালো লাগলো। এরপর লিঙ্গুয়া মারিন একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা হচ্ছে রাশিয়ান একটা মেয়ে। সে সিলিকন ভ্যালিতে ট্রান্সফার হওয়ার পরে তার রাশিয়ান থেকে একটা মেয়ে আমেরিকাতে গিয়ে আমেরিকান ইংলিশে কমফোর্টেবল হওয়ার যে জার্নিটা, সেটা সে শেয়ার করে। এখন আর সে ওই রকম ভিডিও শেখায় না, এখন সে বেশিরভাগ লাইফস্টাইল টাইপের ভিডিও দেয়। আগে এরকম ছিল, কেউ যদি তার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখে পাবে। তো এরপরে হচ্ছে যে এগুলো আমি প্রচুর কনজিউম করতাম। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে বসে বসে ইংলিশ কন্টেন্ট প্রচুর কনজিউম করতাম। এরপরে আমি চিন্তা করলাম কি আমার যে জিনিসগুলো ভালো লাগে এগুলো আমি সব ইংলিশে ট্রান্সফার করে ফেলবো। যেমন আমার কোনো টেক ভিডিও দেখা লাগলে আগে আমি এটিসি দেখতাম, টেক টু দ্য পয়েন্ট দেখতাম। আর এরপরে হচ্ছে যে রাতুল ওসমান ছিল, আমি বাবু আছে, তারপরে স্যামজন আছে, আমি এদের ভিডিও দেখতাম, সোহাগ 360 ভিডিও দেখতাম। কিন্তু হুট করে আমার যখন মনে হলো আমার লাইফে চেঞ্জ লাগবে, আমি তখন দেখা শুরু করলাম মিস্টার হুজ দ্য বস, আমি তখন দেখা শুরু করলাম মার্কেস ব্রাউনলি, আমি তখন দেখা শুরু করলাম আই জাস্টিন, আমি তখন দেখা শুরু করলাম হচ্ছে আনবক্স থেরাপি কন্টেন্ট, টেক কন্টেন্টের জন্য আমি ফুল আমার ভার্সনটা চেঞ্জ করে ফেললাম। যেটাই পছন্দ করতেন সেটা হচ্ছে আপনি ইংলিশে। আমি যখন আগে কাজ শেখার জন্য আমি বাংলা কন্টেন্ট খুঁজতাম, কিন্তু আমি এখন দেখা শুরু করলাম ওয়েব ডেভেলপমেন্ট জন্য ট্রাভার্সি মিডিয়া, ডেভিড, তারপরে হচ্ছে হিতেশ চৌধুরী। হ্যাঁ, এরকম কন্টেন্টগুলো আমি দেখা শুরু করলাম। আমি যখন প্রোডাক্টিভিটি টাইপের কন্টেন্ট দেখতাম, আমি তখন দেখি ম্যাট ডিয়াবালা, আলী আবদাল, হ্যাঁ, তারপর থমাস ফ্র্যাঙ্ক, সেও ফিজিক্সের স্টুডেন্ট হয়ে এখন ইউটিউবিং করে, থমাস ফ্র্যাঙ্ক। তো আমি প্রোডাক্টিভিটির কন্টেন্টটা দেখতে গেলে ওগুলো দেখা শুরু করলাম। মানে এবং আমার যখন মনে হয় আমি সাইকোলজি, টাকা পয়সা নিয়ে চিন্তা করব, বিজনেস কিভাবে গ্রো করব, এগুলো নিয়ে চিন্তা করার জন্য আমি দেখা শুরু করলাম elax.com। আমার প্রত্যেকটার জন্য আমি ইংলিশ ভার্সন শুরু করলাম, এবং আমি হচ্ছে অ্যালাক্সের ভিডিওগুলো মোবাইলে ডাউনলোড করে রেখে দিই, ডাউনলোডেড ভার্সন। এবং আমি যখন হাঁটতে বের হই আমি তখন অ্যালাক্সের ভিডিও শুনি। আমার যখন ফিনান্সিয়াল জিনিসপত্র শোনার দরকার হয়, অ্যালেক্স হরমুজির ভিডিও পডকাস্টগুলো আমি শুনতে থাকি, স্পটিফাইতে শুনতে থাকি। তো সব সময় আমার হচ্ছে যে থট প্রসেসটা ইংলিশে চলতে থাকে। এর ফলে যেটা হয়, আমি মাঝে মাঝে অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না এই কন্টেন্টটাকে আমি বাংলায় কনজিউম করতেছি না ইংলিশে কনজিউম করতেছি। মানে এটা ওভার দ্য লং পিরিয়ড শুনতে ওই ইয়েটা আসছে। এবং এর ফলে যেটা হয়, ম্যাটারই করে না আমার ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজ কি, সে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে নাকি ইউরোপিয়ান অ্যাকসেন্টে কথা বলে, আমি এটা একদম 100% বুঝতে পারি যে সে কি বলছে। আমি হয়তো বলতে গিয়ে আটকাচ্ছি, আমি হয়তো বলতে গিয়ে আমার একটু জড়তা আসছে, কিন্তু সে কি বললো সেটা আমি 100% ধরতে পারছি। তো এই ব্যাপারগুলো আমাকে খুব হেল্প করেছে আর কি লং রানে। এবং প্রচুর ইংলিশ বই পড়া শুরু করলাম। আমি যখন বই পড়তে গেলাম, আগে আমি বই পড়তে গেলে অ্যাটমিক হ্যাবিটের বাংলা ভার্সন খুঁজতাম, সাইকোলজি অফ মানির বাংলা ভার্সন খুঁজতাম, কিন্তু এখন আমি ইংলিশ বইটাই পড়া শুরু করলাম। এবং আইপ্যাডেও আমি বই পড়ি প্রচুর, তো সব ইংলিশ ভার্সন। এর মূল কারণ হচ্ছে আপনি যখন বই পড়বেন, বইয়ে বেস্ট ইংলিশটা থাকে, একদম স্ট্যান্ডার্ড ইংলিশ। তো সেখানে হচ্ছে ওয়ার্ড প্যাটার্নগুলা, কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসলো, কেন বসলো, আপনি যখন কন্টিনিউয়াস পড়তে থাকবেন আপনার লেখার মধ্যে ওই ধাঁচটা চলে আসবে।
আপনি দেখবেন যে লোক হুমায়ুন আহমেদ বেশি পড়ে তার কথাবার্তা, চালচলন, লেখার স্টাইল সব জায়গায় হুমায়ুন আহমেদের ছাপ আছে। যে নজরুলকে পছন্দ করে তার লেখায় নজরুলের ভাইব থাকে, যে রবীন্দ্রনাথকে পছন্দ করে তার লেখায় রবীন্দ্রনাথের ভাইব থাকে। আপনি খেয়াল করেন সেম স্টাইলটা আপনি যখন ইংলিশ কন্টেন্ট পড়তে থাকবেন, আপনি যদি জেমস ক্লিয়ারকে ফলো করেন, আপনি দেখবেন আপনার কথাবার্তা, স্টাইল, চালচলনে জেমস ক্লিয়ার থাকবে। আপনি যখন অ্যালেক্স হরমোজির কন্টেন্ট কনজিউম করতে থাকবেন, আপনার কথাবার্তা, স্টাইলের মধ্যে ওই ব্যাপারগুলো থাকবে। তো ওই যে আপনার নিজের স্পিরিচুয়াল জায়গাটা ঠিক রেখে, যে ওরা যা বলে ওর মধ্যে অনেক কিছু থাকবে নাস্তিকতার ব্যাপার, অনেক কিছু থাকবে যেগুলো আমার ধর্মের সাথে যায় না। তো সেটাকে বাদ দিয়ে যেটা আপনার দরকার, আপনার ধর্মের সাথে যায়, প্লাস যে ইনফরমেশনগুলো আপনি নিতে পারেন, ওইভাবে যখন আপনি ইনফরমেশনগুলো নিতে থাকবেন দেখবেন ভালো। যেমন রামিত শেট্টি, ইন্ডিয়ান, ওনার একটা বই আছে আই উইল টিচ ইউ টু বি রিচ। ওই বইয়ে সে 50%ই বলছে ইন্টারেস্ট নিয়ে। হ্যাঁ, কিন্তু তার বইয়ে এমন অনেক ইনফরমেশন আছে যেগুলো সত্যিকার অর্থে আপনি ফলো করলে আপনি রিচ লাইফ লিড করতে পারবেন। আমরা যেমন মনে করি না টাকা জমাইলে আমি রিচ হবো, এটা ভুল ধারণা। হ্যাঁ, আপনার এমন একটা লাইফ লিড করতে হবে যে আপনি টাকা জমাবেন, কিন্তু ওইটাই একমাত্র ওয়ে না, একই সাথে আপনাকে টাকা স্পেন্ডও করতে হবে। আমরা এই বয়সে অনেকেই আছে যে অনেক টাকা জমাবে, চিন্তা করে বুড়ো হইলে আমি খরচ করব, বুড়ো হইলে আমি বিচে বসে থাকবো। সত্যি কথা, আপনি বিচে যায় বসেন, আপনার প্রথম দিন খুব ভালো লাগবে, পরের দিন খুব বোরিং লাগবে। আর আপনি যদি মনে করেন বুড়ো বয়সে যে আমি বিচে যাবো, আপনি শেষ। আমি তো সাজেকে যাওয়ার পরে ভাবতেছি এটাই সাজেকে আসার বেস্ট টাইম। আমার 50 বছর 60 বছরে আসলে আপনি ওই যে উপরে উঠবেন সিঁড়ি দিয়ে, লাইফ শেষ। হ্যাঁ, তখন আর ওই এনজয়মেন্টটা থাকবে না। তো লাইফের ওই এনজয়মেন্টের জন্য হইলেও আপনার লাইফে ব্যালেন্সটা থাকবে। আমি টাকা জমাবো, লাইফটা এনজয় করব, প্লাস আশেপাশে মানুষকে হেল্প করব, প্লাস নিজের ক্যারিয়ার বিল্ড করব। প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স থাকতে হবে। জাস্ট আমি টাকা জমায় বড় লোক হয়ে যাবে, এই চিন্তা যাদের মাথায় থাকবে এরাও আগাইতে পারবে না। তো আপনি যখন এরকম অনেকগুলো বই পড়বেন, অনেক রকম টাইপের কন্টেন্ট কনজিউম করতে থাকবেন, তখন এটা ইমপ্রুভ হবে। এবং আমার সব রকম কন্টেন্ট কনজিউমের স্টাইল হচ্ছে ইংলিশ। আচ্ছা, এবং আমি যখন সবকিছু ইংলিশে কনজিউম করতে থাকি, যে কারণে দেখা গেছে যে আলহামদুলিল্লাহ আমার ইংলিশটা অনেক বেটার হয়েছে আর কি। তো যে কেউ যদি ইংলিশ ইমপ্রুভ করতে চায়, আমি বলবো ভয় পাওয়ার কিছু নাই। ইংলিশ কন্টেন্ট কনজিউম করতে থাকেন, প্রথম দিকে কিছুদিন বোঝার দরকার নেই, জাস্ট কনজিউম করেন। তবে মুভি দেখাটা ব্যাড আইডিয়া আমার মতে, কারণ মুভিতে ওদের হচ্ছে আঞ্চলিকতাটা থাকে। এবং আমাদের যেমন বাংলা, ঢাকার আমরা যখন কথা বলি একভাবে কথা বলি, চিটংয়ের মানুষ একভাবে কথা বলে, চাঁদপুরের মানুষ আরেকভাবে কথা বলে, আমি চাঁদপুরে গেলে ঠিক ডিফারেন্ট ওয়েতে কথা বলি, ঠিক আমার গ্রামের মানুষের মতো। তো আপনি যদি প্রত্যেকটা জায়গাতে যান, দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজেও এরকম অনেকগুলা অ্যাকসেন্ট থাকে। তো এগুলা আপনি যদি মুভি দেখেন অত ভালো বুঝতে পারবেন না, কিন্তু পডকাস্ট শোনা, তারপরে টিউটোরিয়াল দেখা, বই পড়া, এগুলোতে অনেক ইমপ্রুভ করে। ওকে, তার মানে বেশি শোনা এন্ড অলসো হচ্ছে আমরা যদি বই পড়তে পারি তাহলে এবং বলার প্র্যাকটিস করা, বলার প্র্যাকটিসটা করি। ওকে ভাইয়া, এখন হচ্ছে আমরা একদম পডকাস্টের শেষের দিকে চলে এসেছি। তো যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এআই। এখন এআই আসাতে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে আরেকটু ডেভেলপ করতে হয়, যেটা আপনি অলরেডি বলেছেন যে বেসিক লেভেলের কাজ যেটা আগে হয়তো আমি করলে জব পেয়ে যেতাম, সেটা এখন একটু চ্যালেঞ্জিং। তো এআই আসার পর আমি নিজেকে কিভাবে আপডেটেড করতে পারবো, আর হচ্ছে আপনি নিজে এআই কিভাবে ইউজ করছেন, যেটা আপনি অলরেডি বলেন যে আপনার প্ল্যান আছে যে চ্যাট জিপিটি ফর ডেভেলপার্স এরকম একটা কোর্স আনা। তো আসলে কিছু যদি সাজেশন দিতেন সেই কোর্স থেকেই। আমার মূল যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের নিজের কিছু কাস্টম রিকোয়ারমেন্ট থাকে। আমি এই কাজটা করতে চাই, তো আপনি যখন একদম স্ক্র্যাচ থেকে কাজটা করতে চাইবেন তখন অনেক সময় লাগবে, কিন্তু এই আইডিয়াটাই আপনি যখন এআই থেকে নেবেন অনেক সহজে আপনি সেটা করে ফেলতে পারবেন। অনেক সময় হয় কি, আমরা কোনো একটা কোড ব্লক লিখলাম, এই কোড ব্লকের মধ্যে কোথায় কোথায় এরর বা কেন এটা কাজ করছে না আমরা অনেক সময় বুঝতে পারি না। সেম কোড ব্লকটাই আপনি চ্যাট জিপিটিকে বলে দেন বা জেমিনিকে দিয়ে দেন, দিয়ে বলেন আমার এটা ফিক্স করে দাও, সে সুন্দর করে ফিক্স করে দিবে। আমার একটা সিভি, হয়তো আমি এখন হঠাৎ করে একটা জায়গায় জব অ্যাপ্লাই করব, আমার সিভিটাকে একটু প্রুফরিড করা দরকার, আমি ক্লায়েন্ট চ্যাট জিপিটিকে বললাম, সেটা প্রুফরিড করে দিবে। আমি ক্লায়েন্টকে একটা মেসেজ দিব, মেসেজটা আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রফেশনাল মেসেজ হয় নাই, টোন, আমি বললাম যে এটা হচ্ছে আমার মেসেজ, তুমি এটাকে প্রফেশনাল টোনে কনভার্ট করে দাও, সেটাকে একদম প্রফেশনাল টোনে কনভার্ট করে দিবে। এরপরে বললেন যে না, এটা তো একটু আর্টিফিশিয়াল মনে হতেছে, তুমি এটাকে চেঞ্জ করে হিউম্যান সেন্ট্রিক করে দাও, একটু ফ্রেন্ডলি, প্রফেশনাল বাট ফ্রেন্ডলি সফট টোনে করে দাও। বললেন, সে ঠিকই আপনাকে ওইভাবে করে দিবে। আপনি একটা বাংলা টেক্সট লিখে বলেন যে আমাকে এটা হুমায়ুন আহমেদের টোনে লিখে দাও, সেটা ওইভাবে লিখে দিবে। তো প্রত্যেকটা জায়গাতে এরকম আছে এবং প্রত্যেকটা সেক্টরের জন্য এআই অ্যাভেলেবেল এখন। গিটহাব কোপাইলট এখন আপনার ভিএস করে চলে আসছে, অ্যাপেল ইন্টেলিজেন্সের মধ্যে চ্যাট জিপিটি ইন্টিগ্রেটেড। আপনি ইমেজ হঠাৎ করে বানাতে চাইলে মিডজার্নি থেকে বানিয়ে ফেলতে পারেন। আপনার হঠাৎ করে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দরকার, আপনি dev.to-তে গিয়ে বানিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, এখন প্রচুর এরকম ওয়েবসাইট আছে। এর বাইরে ধরেন এখন এলিমেন্টরে এআই ইমপ্লিমেন্ট করা আছে, তারপরে ক্যাপকাটে এআই আছে, তারপরে ক্যানভায় এআই আছে।
প্রত্যেকটা প্ল্যাটফর্মের মধ্যে এখন এআই ইমপ্লিমেন্টেড, ফটোশপেও এআই আছে, তারপরে অ্যাডোবি ড্রিমওয়্যারে এআই আছে। তো আপনি যখন এই এআই গুলাকে ব্যবহার করতে থাকবেন, এবং আমার সিনারিওতে আমি ঠিক যে প্রজেক্টে কাজ করছি এই প্রজেক্টের মধ্যে আমি এআইটাকে কিভাবে ব্যবহার করব, এক একজনের আসলে কাজের ফ্লো এক এক রকম, যে কারণে তাকে একটু বের করতে হবে যে আসলে আমার ওয়ার্ক ফ্লোর মধ্যে আমি কিভাবে এআইটা ব্যবহার করতে পারি। আপনি যখন এটা করবেন তখন দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে আপনি অনেক বেশি কাজ করতে পারবেন, আপনি আরো অনেক বেশি প্রোডাক্টিভ হবেন। হ্যাঁ, আবার অনেক সময় হয় না যে আমরা ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছি, মেসেজটা প্রপারলি গ্রামাটিক্যালি কারেক্ট না, হয়তো স্পেলিং মিস্টেক নাই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট না, এগুলো আপনি যদি একটু প্রুফরিড করায় নেন তাহলে দেখবেন যে খুব সহজ। তো এরকম অনেক জায়গাতে আমরা এআইকে ব্যবহার করতে পারি, এবং কেউ যদি কন্টিনিউয়াসলি এআই ব্যবহার করতে থাকে, এটাতে অ্যাডাপ্ট হতে থাকে, তাহলে তার ক্যারিয়ার নিয়ে আমার মনে হয় খুব একটা চিন্তার কিছু নাই। কারণ সবচেয়ে বড় ব্যাপার কি, একটা সময় ছিল বলতো আমি কম্পিউটার পারি, তার মানে সে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পারে। হ্যাঁ, এই ধারণাটা চেঞ্জ হয়ে 20-21 সালের দিকে হয়েছে এরকম যে আমি কম্পিউটার জানি, তার মানে তুমি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তো জানোই, তার সাথে ফটোশপ, ইলাস্ট্রেটর জানো। আর এখনকার সময়টা এরকম, আমি কম্পিউটার জানি মানে আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটরের সাথে এআইটা ব্যবহার করতে জানেন, বেসিক এআই ব্যবহার করতে জানেন। এই জায়গাটা মানে যত সময় যাবে তখন ওই রিকোয়ারমেন্টটা তত বাড়তে থাকবে, কারণ অলরেডি অনেক মানুষ এটা জানে, এবং কোম্পানি যখন কাউকে হায়ার করতে চাইবে সে চিন্তা করবে যে বেশি জানে তাকে হায়ার করার ট্রাই করবে। মানে অ্যাটলিস্ট তাদের যে ফ্রেমওয়ার্ক, ওই ফ্রেমওয়ার্ক ওয়াইজ তারা চিন্তা করবে যে এই ছেলেটা বেশি জানে, তাহলে এটাকে নেওয়া যেতে পারে এরকম। তো এই জন্য আমি সবসময় বলি যে আপনি আপনার ওয়ার্ক ফ্লোতে একটু চিন্তা করেন যে আমি আসলে কোথায় এআই ব্যবহার ইউজ করতে পারি। হ্যাঁ, এটা আজকের দিনের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমি নিজে একটা টার্মস জেনেছিলাম, এটা আপনার থেকেই জানা, যে নো কোড সামথিং লাইক দিস। তো এইটা সম্পর্কে আমিও জানতে চাই, আমি অলরেডি খুব বেশি জানি না, বাট আপনার থেকে টার্মসটা শোনা, তো এটা দিয়ে আপনি আসলে কি বুঝাচ্ছেন? নো কোড মানে কোনো রকম কোড নেই, সিম্পল হিসাব। যেমন ওয়েব ফ্লো একদম কোড ছাড়াই আপনি নো কোড ওয়েবসাইট বানাতে পারবেন। বাবল আছে, একদম কোডিং না করেই আপনি ওয়েবসাইট বানাতে পারবেন। তো নো কোড, এবং ওয়ার্ডপ্রেসেও আপনি চাইলে নো কোড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারবেন, যদি ওয়ার্ডপ্রেসটাকে লো কোডে ফেলা হয়, লো। আচ্ছা, লো। তো কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসেও, এবং আপনি যখন কোনো একটা ওয়েবসাইট বানাবেন কোনো রকম কোডিং না করে, সেটাকে আমরা নো কোড বলি। হ্যাঁ, তো এটার ইফেক্টিভিটিটা কেমন, যেমন ধরেন আপনি যদি একটা ওয়েবসাইটের ব্যাপারে আপনার রিকোয়ারমেন্ট আসে, ক্লায়েন্ট আপনাকে এসে বললো আমরা এই টপিকে একটা ওয়েবসাইট বানাবো বা এরকম রিকোয়ারমেন্ট, আপনি চিন্তা করলেন এই ওয়েবসাইটটা আমি যদি ডেভেলপমেন্ট করি, আমি যদি কোনো একটা স্ট্যাকে যাই বানাই, ফ্রন্ট এন্ড ডিজাইন করি, ব্যাক এন্ড ডিজাইন করি, কোড করে তারপরে বানাই, এবং আপনি যখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আলাদা আলাদা ডিজাইন করে বানাবেন, সেটা আপনি সব রকম ওয়েব হোস্টও করতে পারবেন না, ঝামেলা আছে অনেক। কিন্তু আপনি যখন সেটাকে নো কোডে বানাবেন বা লো কোডে বানাবেন, হয়তো ওয়ার্ডপ্রেস বানাবেন, বা আপনি হয়তো ওয়েব ফ্লোতে বানালেন, বা স্কোয়ার স্পেসে বানালেন, বা উইক্সে বানালেন, তখন আপনার কিন্তু ওই প্রেশারটা নাই। আপনার একটা ওয়েবসাইট একদিনে রেডি হয়ে যাবে, বা কখনো কখনো 2-3 ঘন্টায় রেডি হয়ে যাবে। যখন আপনি নো কোডে বানাবেন, লো কোডে যেটা ইম্পসিবল, বা মানে প্রো কোডে যেটা ইম্পসিবল, কারণ প্রচুর জিনিসপত্র কোড করতে হয়, প্রত্যেকটা লাইন বাই লাইন কোড করতে হয়। যদিও আপনার স্ট্রাকচার থাকে, যদিও আপনার স্টার্টার প্যাক থাকে, তারপরেও অনেক সময় লাগে, কিন্তু অনেক জায়গাতে এটা দরকার হয় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে, যেমন পুরো ওয়ার্ল্ডে, আমি কয়েকদিন আগে একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম, আমার এখন স্ট্যাটিস্টিক্সের মনে নেই কোথায় দেখলাম, কিন্তু সেখানে 65% ওয়েবসাইট স্টিল ওয়ার্ডপ্রেস দিয়ে রান করে। সারা পৃথিবীতে যত ওয়েবসাইট দেখেন তার মধ্যে 65% ওয়েবসাইট শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে রান করে, আর বাকি যে 35% আছে এগুলা ভাগাভাগি করে নিচ্ছে ওয়েব ফ্লো, ডুরপাল, আপনার মান স্ট্যাক, মিন স্ট্যাক, লারাভেল থেকে শুরু করে সবাই। তার মানে কি শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট হয় না। আমার একটা কাস্টম রিকোয়ারমেন্ট আছে, সেটাকে তখন আমাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস থেকে চেঞ্জ করে অন্য জায়গায় যেতে হবে। যেমন ধরেন রকমারি.com, এটা প্রথমে বানানো হয়েছিল জুমলায়, অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি মোটামুটি শিওর। হ্যাঁ, আমি যখন প্রথম দিকে ট্রাই করলাম রকমারির ওয়েবসাইট চেক করলাম, আমি দেখলাম জুমলায় বানানো। এখন তারা স্প্রিং বুট দিয়ে এটা রান করে। আপনি 10 মিনিট স্কুল দেখেন, ওরা প্রথমে শুরু করেছিল ওয়ার্ডপ্রেস দিয়ে, অনেক দিন ওরা ওয়ার্ডপ্রেস দিয়ে মেনটেন করেছে। এরপরে দেখলো যে তাদের ওয়েবসাইট অনেক বড় হয়ে গেছে, এটা ওয়ার্ডপ্রেসে আর মেনটেন করা পসিবল না, তখন তারা এটাকে আস্তে করে কাস্টম করে নিয়ে আসছে। প্রত্যেকটা জায়গাতে এরকম, আপনি স্টার্টিংয়ে যদি এরকম কাস্টম করে যান, আপনার ডেভেলপমেন্ট খরচ অনেক বেশি, ডেভেলপার টিম হায়ার করে তাদের মেনটেন করার খরচ অনেক বেশি, দিন শেষে আপনি জানেন এটা আসলে প্রফিটেবল হবে কিনা। কিন্তু 10ms এখন জানে যে আমাদের এটা প্রফিটেবল, আমরা যদি এটার পিছনে 1 কোটি টাকাও খরচ করি আমাদের লস নেই। একটা উদাহরণ দিচ্ছি, আমি বললাম আর কি। কিন্তু এখন আমি একটা কোম্পানি যদি 10 মিনিট স্কুলের মতো একটা ব্র্যান্ড চালু করতে চাই, সেখানে যদি আমি এখন প্রথম ডে ওয়ানেই যদি ওদের মতো চিন্তা ভাবনা করি, হবে না তো, সিম্পল।
তো এই জায়গাটাতে আপনাকে কস্ট কাটিং থেকে শুরু করে সব জিনিস, আমার এটা প্রজেক্ট রেডি করা থেকে শুরু করে কস্ট কাটিং কত সময়ের মধ্যে লাগবে, এই কাজগুলো আমি নো কোডে খুব দ্রুত করে ফেলতে পারি এবং খুব দ্রুত আউটপুট পেতে পারি। মার্কেট এটাকে কিভাবে নিচ্ছে, এটা থেকে আসলে কিভাবে আউটপুট আসতেছে, কতটা সেল হচ্ছে, সব ব্যাপারে আমার একটা আইডিয়া হয়ে গেল। এরপরে যদি আমার মনে হয় যে না আমার আরও ফ্লেক্সিবিলিটি দরকার, আমার আরও কাস্টম ফিচার দরকার, আমার এটাতে আরও অনেক ফিচার অ্যাড করতে চাচ্ছি, আরও অনেক জিনিসপত্র আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমার আরও নিজের অনেক কন্ট্রোল দরকার, তখন সে চাইলে ওটাকে কোডিংয়ে যেতে পারে। তো এই কারণে নো কোডটা আসলে এত পপুলার। এবং মাঝখানে যেটা হয়েছে, আমি আমাদের কোম্পানিতে হঠাৎ করে মার্নস্ট্যাকের খুব পপুলারিটি বেড়ে গেল 23-24 দিকে। আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো অনেক ওয়েবসাইট ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের কারণে আমাদেরকে মার্নস্ট্যাকে কনভার্ট করতে হয়েছে। এরপরে সেগুলো ক্লায়েন্টরা কিছুদিন পরে বলছে না আমাদের ওয়ার্ডপ্রেসই ট্রান্সফার করে দাও। কেন? কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসে থাকাকালীন সময় এসিও অপটিমাইজ থাকে। ওয়ার্ডপ্রেসে থাকাকালীন সময় ক্লায়েন্ট চাইলে টুকটাক এডিট করে ফেলতে পারে, বেসিক এডিটগুলো, বা কন্টেন্ট আপডেট করা, ইমেজ আপডেট করা, বা কোনো একটা পেজ তৈরি করে ফেলা খুব দ্রুত করে ফেলতে পারে। মার্নস্ট্যাকে বা মিনস্ট্যাকে এটা খুব টাফ বা লারাভেলে। তো এবং হচ্ছে তাদের ব্যাকএন্ডও অনেক টাফ, এবং অনেক সময় দেখা যায় ওদের জন্য আলাদা কাস্টম ব্যাকএন্ড বানাইতে হয়, এবং এই ব্যাকএন্ডগুলো অনেক সময় অনেকটা ইউজার ফ্রেন্ডলি না। ওয়ার্ডপ্রেস আপনি মোবাইল দিয়েও ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবেন এবং মোবাইল ভার্সনটাও অনেক সুন্দর, কিন্তু আপনি যখন নিজে একটা কাস্টম এরকম ইউআই বানাবেন ব্যাকএন্ড, সেটা অনেক ক্ষেত্রে অত না। এরকম অনেক রিকোয়ারমেন্ট থাকে, যে কারণে আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনি যখন চিন্তা করবেন তখন আমাদের ডিসিশন নিতে হয় যে আসলে আমরা এটা কি লো কোডে বানাবো, নো কোডে বানাবো, নাকি প্রো কোডে বানাবো। বেসিক্যালি আসলে রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমার রিকোয়ারমেন্ট কীরকম সেই অনুযায়ী, আমার যদি বাজেট বা সব কিছু মিলে তাহলে হয়তো আমি একরকম যাবো, না হলে আমি হয়তো অন্য প্রসিডিওরে আগাবো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আসলে আজকের পডকাস্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম। আমার মনে হয় যারা অডিয়েন্স ছিল তারা পুরো আপনার লাইফ জার্নি, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট সব সেক্টর সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাকে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আর যেহেতু আমাদের এটা একটা মিটিং এর মতো ছিল, তো একটা দোয়া পড়ে শেষ করতে চাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।